আমার যখন 5 থেকে 6 বছর, তার এতটুকু থেকে মনে আছে, তারপরে বলতে পারবো না। আমরা 6 ভাই বোন, 4 বোন 2 ভাই। সবার বড় 1 ভাই, আমার ছোট 1 ভাই। বোনের মধ্যে আমি 3 নাম্বার, আর ভাইকে নিলে আমি 4 নাম্বার। তো আমার বড় আম্মা মারা গেছে, আমার বড় আপাকে 1 বছরের রাইখা মারা গেছে। তারপরে আমার আম্মাকে আমার বাবা বিয়ে করে। আমার মার আমি প্রথম সন্তান, আমার মার। তো আমার বাবার তো আরো বড় আছে, কিন্তু আমার মার জন্য আমি প্রথম সন্তান। 88 সালে যে বন্যাটা গেছিল, তখন আমার বড় আপা যে আমার বড়, ওনার বয়স ছিল প্রায় 1.5 বছর। তো ওনার 2 বছর কাছাকাছির পরে আমার আব্বা বিয়ে করে। তারপরে আমি মনে হয় 2 বোনে 4-5 বছরের বড় ছোট হমো আর কি। তখন থেকে ভালোই ছিলাম, ছোটকাল থেকে ভালো, মা বাবা ভাই বোন নিয়ে মোটামুটি ভালোই ছিলাম। আমাদের কোনো বাড়িঘর নাই। বাড়িঘর ছিল, আমার আব্বা মানে বিদেশ যাইতে গিয়ে বাড়িঘর সব বেচালাইছিল। তো উনি এমন একটা লোকের কাছে টাকাগুলা দিছে, টাকাগুলা মার খেয়ে গেছে। এই যে মার খাইলো, মানে আমার বাবার জীবনটার ফিরলই না, একবারে শেষ হয়ে গেল। পরে আমার মাকে বিয়ে দিল। বিয়ের পরে আমার মাকে নিয়ে শহরে আসা পড়ে। তা আমি তো তখন হই নাই, জন্মাই নাই। আমার বড় ভাই বোন, বড় 2 বোন আছে, ভাই আছে। তো বড় ভাই আব্বার সাথে শহরে এসে আমার বাবা সবজির ব্যবসা করতো। তো আমার বড় ভাই আব্বার সাথে সবজির দোকানে আসা যাওয়া করতো। বড় আপা ঘরের কোনো কাজ কাম করতো না, লেখাপড়া করতো না, সারাদিন ঘুরতো আর খাইতো, ওটাই করতো আর কি। আর আমার বড়টা ছোট ছিল, ওটা 2-2.5 বছরে। তো বছরখানিক পরে মনে হয় আমি হওয়ার পরে তার কিছুদিন পরে, বছর 2 পরে আমি হলাম। তারপরে ভালোই ছিল আমাদের সংসার। তখন আমি কোনো অভাব অনটন বুঝি না, ভালোই ছিল। তো আমার বোনটা কিরকম, উনি আবার খুব হাসি খুশিও, আবার খুব রাগিও। তো পার্শ্ববর্তী মানুষের এলাকায় থাকে না যে তোর মার ঘরে তো তোর একটা বোন হয়েছে, তো এখন তো তোর মা তোর আর আদর করবো না, তুই এটারে মাইরালা, মানে এরকম দুষ্টামি করে বলছে না। এমনি তো সত্যি সত্যি বাচ্চা মানুষ তো, আমার মেয়ের মতো। উনি গিয়ে আমাকে এতগুলা মুখে লবণ দিয়ে দিছে। তো লবণ দেওয়ার পর আমি তো প্রথমে বুঝতে পারি নাই, আমি খাচ্ছি। যখন হঠাৎ করে বিষ পর্যায়ে হয়ে গেছে, আমি এমন কান্না শুরু করছি, একদম ছোট। হ্যাঁ, তখন আমি মানে পাতাল গুলে আমার বাবার কাছ থেকে শোনা আর কি। তো পরে আমার মায়ের রান্না করতে গেছে, আইসা দেখা আমার মুখে লবণ। তারপরে মুখ থেকে লবণ গুলা বের করে বলতেছে, তুই লবণ গুলা খাওয়াইছিস কেন? এখন আপায় ভয়েতে যে শিখাই দিছে তার কাছে গেছে, সেও ভয় পেয়ে গেছে। এখন যদি ওনার নামটা হুট করে বইলা দেয় যে ওই আমারে শিখাই দিছে খাওয়ার জন্য, তো পরে আর বলে নাই। পরে আম্মু মুখ টুক আমার টোয়ায় নিয়ে আসছে। আসার পরে এমনিতে ভালোই ছিলাম। আমার বড় আপা মনে করেন, আমার বাপ মার কোনো কেয়ার নাই, লেখাপড়ার দিক কোনো আগ্রহ নাই। তো আমার বড় আপা, মানে আমার বড়টা যে উনি বড় আপায় তো মানে বপায় তো প্রেম করে গেল গা, বাইও প্রেম করে বিয়ে করে লাইলো। তো আমার বড়টা যে ও আবার, ওর মেধা আবার খুব ভালো। ও নিজের ইচ্ছেতে কোনো রকমের 5 পর্যন্ত পড়ছে। 5 পর্যন্ত পড়া তারপরে সেলাই কাজ শিখছে। তো পরে আবার মানে সবজির ব্যবসা করতে করতে আমার আবার প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা ঋণ হয়ে গেছে। তো পরে এক পর্যায়ে আপা একটা বাসায় কাজ নেওয়ার পরে আপা সারা মাস কাজ করে আব্বাই গিয়ে মাছ শেষে বেতনটা নিয়ে আসে। সারা মাস কাজ করে উনি গিয়ে বেতনটা নিয়ে আসে, আপাকে 2 টাকাও দেয় না যে তুই কিছু খাইস। আচ্ছা। তো নিয়ে আসে। তো এক পর্যায়ে আপা সেলাই কাজ শিখলো। সেলাই কাজ শিখার পরে আব্বাই আপার একটা মেশিন আইনা দিল, কিস্তিতে টাকা উঠাইয়া আব্বাই মেশিনটা আইনা দিল। আনার পরে উনি একটা ছেলের সাথে প্রেম করতো। তো আমরা তো 4-5 বছরে বড় ছিলাম, তো আবার খুব মিলও ছিল। ঝগড়াঝাটিও হয়তো বেশি, মিলটাও হয়তো বেশি। ওনার খুব মার খাইতাম, আমার বড় বোনের সাথে আমি অনেক মার খাইতাম। ওনার হাতে মার খেয়ে যদি আমার কাছে বিচার দিছি, মাও আমাকে মারতো, উল্টা আমি মার খাইতাম। রাত্রে 2 বোনে জড়াজড়ি করে শুইতাম, আবার ঝগড়াটাও বেশি হইতো ওরকম। তো এক পর্যায়ে তখন সবাই মিলে আমার বোনের বিয়ে ঠিক করলো, আমার বড়টা। এমন একটা ছেলের সাথে বিয়ে দিছে, মানে আমাদের গ্রাম থেকে দূরত্ব প্রায় 1.5 ঘন্টা নৌকা দিয়ে যাইতো। মানুষকে বুঝলাম ভালো না, সেই ক্ষেত্রে মনে আল্লাহ পাক আমার এই শাস্তিগুলা দিতেছে। এভাবে চাইতো যে লোকটার কাছে আমার বোনের বিয়ে হয়েছে, এভাবে চাইতো। আর বাট টেরা ছিল। আমি ওনাকে ভিজলাইতাম, আমি কি এরকম, উনি আমার দিকে তাকালে না মাঝে মাঝে বলতাম, দুলাভাই আপনি কিছু দেখেন? তো উনি এতটা কেয়ার করতো না। তারপরে এক পর্যায়ে আমাদের ঘরে অশান্তি, পরে অনেক ঋণ ফিনে রেগে গেছে আব্বার। পরে আমাদের পার্শ্ববর্তী এলাকার একটা মহিলা, জুট মিল আছে না, সালার জুট মিল, উনি চাকরি করতো। তো ওই মহিলার সাথে যোগ করে আমার মা চাকরি নিল। চাকরি নেওয়ার পরে তো ওইখানে গিয়ে দেখা আমার মতো মেয়েরা কাজ করে। তো তখন আমার বয়সটা
এই 9 থেকে 10 বছরের কাছাকাছি। আমি স্কুল, আমার বড় বোন আবার আমাকে চেষ্টা করছে লেখাপড়া করাইতে, কিন্তু আমার মা বাবার কোনো গুরুত্ব ছিল না। আমাকে বলছে তুই যাই স্কুলে লেখাপড়া কর। আমি বই দিলে কি করতাম, গাট্টা ওলারি দিয়ে গাট্টা খাইয়ে লাইতাম, পিঠা খাইয়ে লাইতাম, কিন্তু আমার কোনো শাসন করতো না। কোনো শাসন করতো না। আর ছোটবেলা থেকে কি মানে বাইরে বাইরে রাখতে রাখতে মানে একটা দুরন্ত সাহস হয়ে গেছে, মানে কোনো গার্ড পাই নাই ওরকম। তো তারপরে চাকরি করি, ওখানে দিনের ডিউটি 8 ঘন্টা করে ডিউটি ছিল। দিনের ডিউটি করলে পাইতাম 500 টাকার মতো, রাতের ডিউটি করলে 600 টাকার কাছাকাছি পেতাম। তো হঠাৎ তখন একটু ভালোই বড় হয়েছি, পুরোপুরি না, 12-13 বয়স এরকমই, 11-12 হবে। তো পৃথিবীর সমাজটা তো এরকম, ছোট হইলে কি মন তো বাতাসেই বাইরে যায়। তো আমি একটা ছেলেকে পছন্দ করলাম। ও আমার দিকে আরে আরে তাকায়, আমিও তাকাই, আসি যাই। পরে এক পর্যায়ে ওর সাথে কথা বলি, কথা বলার পরে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। প্রায় একটা না আমরা 1.5 বছর শুধু কথাই বলি, অন্য কিছু না। 1.5 বছর কথাই বলি, আসতেছি যাইতেছি। আর আমি ছোটবেলা থেকে কি খুব স্মার্ট ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্মার্ট, এই জিনিসটা পছন্দ করতাম বেশি। খাসরামি আমার মধ্যে ছিল না। ও চাইতো আরে আরে, আমি ভাবতাম যে আমাকে ভালোবাসতো, কিন্তু ওর ভিতরে যে অন্য কিছু ছিল আমি বুঝি নাই। তো 2 বছর আমার সাথে ভালোই সম্পর্ক ছিল। আমি সপ্তাহে সপ্তাহে বেতন পাইয়া ওরে কিছু দিতাম, আমাদের ঘরে কিছু দিতাম, ওরে খরচ করার জন্য টাকা দিতাম, ওরে রূপার 2টা ব্রেসলেট বানায় দিলাম, ঈদে আমি পাঞ্জাবি দিয়ে জুতা, ও আমাকে কিছুই দেয় না। আচ্ছা, এক পর্যায়ে নোটিস করি ও আমাকে কিছুই দেয় না, খালি আমিই দিই। তো এখান থেকে বিয়ে দেওয়ার পর আমার বড় বোন আবার আয়সা পড়ছিল। আয়সা ও আবার নিজের মতো গিয়ে আরেকখানে বিয়ে করে নিছে। মানে আমার বড় যে 3টা, ওরা সবাই যার যার মতো করে গিয়ে বিয়ে করে নিছে। তো ওর সাথে যখন আমি প্রেম করি, তো তখন আমি বললাম যে সবাই তো যার যার মতো গিয়ে বিয়ে করলো, সবাই তো মা বাবারে কষ্ট দিল, আমি আমার মতো বিয়ে বমু না। যদি ওর কাছে আমার মা বাবা বিয়ে না দেয় আমি বমু না, না দিলে না দিল, বিয়ে বমু না। তো পরে এক সময় ওর সাথে 2 বছরের শেষে প্রায় আমাকে একদিন বলে ঘুরতে যাবা। আমি বলি কোথায়? কয় আসো নৌকা দিয়ে ঘুরে আসি। আমি কই কোথায়? কয় আসো না, আমাদের ওইদিকে একটা গ্রাম আছে। পরে আমি দুপুরের পরে খাওয়া দাওয়া করে নতুন একটা ড্রেস বানাইছি, পরে গেছি। তো যাওয়ার পরে যেখানে যাওয়ার ছিল ওইখানে গেছি, যাইয়া ঘুরে টুরে ঠান্ডা মান্ডা খাই আবার নৌকা দিয়ে আসতেছি। আসার পরে সন্ধ্যার কাছাকাছি নৌকাটা মাঝামাঝি মানে নদীর মাঝখানে এসে বন্ধ করে দিছে। আমি তখন বুঝতে পারি নৌকা কি শুধু আপনি আর উনি ছিলেন? আমি, ও আর ওর একটা ফ্রেন্ড, ওর ফ্রেন্ডটা বসে আসছিল উপরে, আমি আর ও ছিলাম মানে নৌকার ভিতরে, ওর ফ্রেন্ডটা উপরে বসে আসছিল ছাদের উপরে, আর মাঝি, এই 4 জন আমরা। ও যে প্ল্যান করে আইছিল যে আমার তো আমাদের সাধারণত কোনো বাড়ি ঘর নেই, আমার বড় ভাই বেড়াদার কোনো মস্তান ইয়ে নেই, মানে আমাদের তো এরকম কোনো ইয়ে নাই। তো ভাবছে যে আমাকে কিছু করলে মনে হয় কিছু হইব না, বা আমার কে কি করব এরকম। তো ভাবছে যে আরে এগুলার নিয়ে প্রেম করবো কি করতে, এগুলার নিয়ে 2-4 দিন ফুর্তি করে সাইরা দিম, ও মনে হয় এরকমটাই ভাবছে। তো পরে এক পর্যায়ে যখন মাঝখানে এসে নৌকাটা বন্ধ করে দিল, পরে আমি বললাম এটা কি করলা? কয় না, নৌকার তো ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করতে হইব। তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। তখন এক পর্যায়ে সন্ধ্যা গড়াই গেল, আজান দিয়ে গেল, নৌকা ঠিক না। তখন হঠাৎ করে দেখি অন্য পাশ থেকে একটা নৌকা আসতেছে। দেখতেছি আমি নৌকা আসতেছে, তো কোথাও যাইতে পারে, নদীর মধ্যে নৌকা তো স্বাভাবিকই থাকতে পারে। এক পর্যায়ে খেয়াল করলাম যে পুরো নৌকাটা আমাদের দিকে আসতেছে। তো আমার এক পর্যায়ে আমার ভিতরে খুব ভয় করলো। আমি যা আসলাম আমার মা আব্বা কি শুনতে পারলো, আমার ভিতরে এই কাজটা করলো যে আমি যা আসলাম আমার মা আব্বা কি শুনতে পারলো, ওর সাথে কি আমার সম্পর্কটা কি যাই না গেল, ওর সাথে যে আমার সম্পর্ক আমার বড় ভাবি আবার যাই না গেছিল। আচ্ছা, তো আমার বড় ভাবি জানার পরে আমার মাকে আব্বাকে বলছে যে দেখেন সবিনা রত্না মানে আমার বড় বোনগুলা, যে ওর 2 বোনগুলা যেভাবে বিয়ে হয়েছে ও কিন্তু ওইভাবে যাইব গা, আপনাদের যদি মান ইজ্জত বাঁচাইতে চান তাহলে আপনারা ওর আগে ভাগে বিয়ে দিয়ে দেন। তখন ভাই সত্যি কথা বলতে লজ্জার বিষয়, তখন আমার মানে 12 বছর কি পুরা 13 বছর, তখন আমার হয় না, আমার বয়সটা এত ছোট। আমি তখন মানে এমনিতে আমি হাতে পায়ে লম্বা হয়ে গেছি, কারণ আমি আমার দাদা এরকম লম্বা ছিল আগে, আমি দাদার বান পাইছি। তারপরে মনে করেন পরে আল্লাহ, আমি ভাবছি আমার মা বাবা কোনোভাবে জানতে পারলো কিনা আমি যাচ্ছি, কারণ একই মিলে তো চাকরি করি, জানতে পারলো কিনা আমার মাও করে আমিও করি। পরে আল্লাহ দেখি না 7-8 জন ছেলে, আমার ভিতরে সাংঘাতিকভাবে একটা ভয় গেছে যে ছেলে আসবো কোথা থেকে। কিন্তু ও যে আসার আগে ওদেরকে বলেইছে আমার কল্পনার বাইরে ছিল। ও কখনো 2 বছর ওর সাথে যে আমি কথা বলছি, কখনো আমার এখানেও হাত দেয় নাই, গায়ে হাত দেয়নি, কখনো গায়ে হাত দেয় নাই। তাহলে আমি কিভাবে তাকে অবিশ্বাস করবো? তো পরে এক পর্যায়ে ওরা নৌকাতে উঠলো, উঠার পরে ওরে টান এক সাইডে নিল, আমার এক সাইডে দিল, নেওয়ার পরে ওরা বলতেছে
ও যে ওদেরকে বইলাইছে আসার জন্য, মানে এখানে একটা সাজানো একটা নাটক যেটা আমাকে হ্যাঁ, বুঝাই দইব, হ্যাঁ। আমি সেটা জানতাম না। পরে আমার এক পর্যায়ে গিয়ে বলে, ও তোমার কি হয়? আমি তো ও আমার হয় না কিছু, বাট ওর সাথে আমি প্রেম করি। প্রেম করো, তোমার বাড়ি কোথায়? আমি কিরকম খানে, তোমার বাবা কি করে? এই কাজ করে। তুমি কি করো? লেখাপড়া করছো? আমি করি না। কি করো? চাকরি করি। ওরা বলতেছে ওর সাথে প্রেম করো, ও তো উল্টো কথা বলছে। আমি কই, কি বলছে? যে ও তো বলছে তোমাকে ভাড়া আনছে। পরে আমি কই, ভাই ভাড়া কাকে বললাম তো ভাই জানি না। সত্যি তখন আমি জানতাম না ভাড়া যে কি। পরে আরেকটা ভালোর মধ্যে খারাপ থাকে না, সবখানেই তো ভালোর মধ্যে খারাপ থাকে। আরেকটা পিছনে থেকে বলতেছে যে ভাড়া কি জানোস না, তোরা আজকে জানাই দি মনে ভাড়া যে কাকে বলে। বিরতিতে যাব প্রিয় শ্রোতা, এখানে ছোট্ট একটা বিরতি নেব। আজকে মানসিকভাবে বয়ঃপ্রাপ্ত আমি বলবো যারা, কেবলমাত্র তাদের জন্য আজকের এই সিক্রেটস অনুষ্ঠানটি। কারণ ঘটনা যা ঘটেছে দীপার সঙ্গে, সেটা যদি শুধু ঘটনা হিসেবে না দেখে একটু ঘটনার ভেতরে গিয়ে একটা মেয়ের মানসিক শারীরিক পরিবর্তন এবং সামাজিকভাবে পারিবারিকভাবে কি পরিমাণ হ্যাসল তাকে পোহাচ্ছে, চ্যানেলের ঠিকানা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন। দীপা যেখানটায় ছিলাম, মানে ওর এই ভয়েসটা শোনার পর আমি এতটা ভয় পাইছি, মানে আমার কিছু বলার মতো না। পরে আল্লাহ ওরে একটা থাপ্পড় মারছে আমারে দেখাই, আমি যার সাথে প্রেম করতাম, ওর একটা থাপ্পড় মারছে। পরে ওর নৌকাতে নামাই নিয়ে গেল। মানে আপনার যাকে আপনি লাভ করতেন? হ্যাঁ, যাকে আমি লাভ করতাম আমারে রাইখা তারে নামাই নিয়ে গেল। তখন আমার ভিতরে একটা ডাউট হলো, আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে তো আমাকে শত টান দিল, আমি ওকে ছেড়ে যাইতে পারতাম না। ও কেন গেল? ও কেন গেল, মানে আমার ভিতরে এটা একটা চিন্তা লাগতেছে। পরে এক পর্যায়ে এখন লোক এখানে কয়জন ছিল আমার সত্যি ভাবে আইডিয়া ভাবে আমার মনে নাই, অনেক বছর আগের কথা তো। আমার এখনো পুরোপুরি মনে হয় সম্ভবত এরকমই 7-8 জন এরকম হবে। ওই দিন রাত্রে আমাকে বাড়িতে আসতে দেয় নাই, বাড়িতে আসতে দেয় নাই। পরে 4-5 জন লোক আমাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মানে এমন কষ্ট হয় আমার, আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারি না, কারণ এটা আমার নিজের সম্মানের ব্যাপার। আমি এই কথাটা কারো কাছে বলতে পারি না, যখন মনে হয় আমার অনেক কষ্ট লাগে। তারপরে ওরা আমাকে সারা রাত্রে ধর্ষণ করে। তখন তো আমি বললাম না আপনারে, আমার ওই জিনিসটাই ছিল না তখন, আমার অনুভূতি কি তাও আমি জানি না। তখন এক পর্যায়ে আমার সাদা ড্রেস পরানো ছিল, আমার ড্রেসটা রক্তে লাল হয়ে গেল। পরে আমি আর সহ্য না করে পেরে আমি গেছিলাম যে আমি নৌকা থেকে নদীতে ঝাঁপ দিব। যা ইজ্জত জিনিসটা তো বুঝতাম, এতটা ছোট না যে ইজ্জতটা আমি বুঝতাম না। যে আমার যখন শুরুতেই যখন আমার জীবনটা শেষ হয়ে গেল, থাক আমার এই আমি মানে সহ্য করতে পারতেছি না ওদের অত্যাচারগুলো। পরে আমি এক পর্যায়ে নৌকার সাইডে গেছি, আমি ঝাঁপ দিব। কি নদী ছিল এটা? মেঘনা নদী। মেঘনা নদীতে এই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, মেঘনা নদীতে। পরে মানে আপনাকে যখন রাতের বেলা রেখে কাজটা করছে, আশেপাশে কোনো নৌকা ছিল না, আপনি চিৎকার দেন নাই, চেঁচামেচি করেন? আমি অনেক চিৎকার দেওয়ার চেষ্টা করছি, কারণ যেই এলাকাটার ভিতরে নৌকাটা ছিল ওই এলাকাটা ওদের দাপটেই তখন ছিল। ওরা যদি বের হয়ে বলতো যে এখানে কি হয়েছে তোমরা কেউ দেখবা না, ওটাই ঠিক। আচ্ছা, তারপর? এখানে ওদের মতো। তো তারপর এক পর্যায়ে আমি যখন নৌকার সাইডে গেছি ঝাঁপ দিব, তখন একটা আমার হাতে ধরে টাইনা বলতেছে, দেখ এখন যদি মেয়েটা ঝাঁপ দেয় তাহলে ওই মেয়েটা যে ওর সাথে আসছে, এটা অনেকেই বিকালবেলা দেখছে যে ওর সাথে নৌকা দিয়ে আসছে, মানে আমার প্রেমিকের কথা বলতেছে, ওর সাথে যে আসছে অনেকেই তো দেখছে। তখন এই মেয়েটার লাশটা যদি কোনোভাবে খুঁজে পায় তখন তো প্রথমত ওর নামটা উঠাইব। ওর নামটা খুঁজালে তো ওরে ধরলে তো আমার নাম আমাদের নামটা বইলা দিব। তার থেকে বরং কি বাদ দিয়ে এমনি অল্প বয়স মেয়ে যে বলছে যে মেয়ে ভাড়া বুঝেনি, আসলে মেয়ে কিন্তু কুমারী, মেয়ের কোনো কিছু হয় নাই। তো এখন যাই হয়েছে মেরে একটা আর কিছু করার দরকার নেই, এখন রাত্র হয়ে গেছে তো একটা সেফ জায়গায় নিয়ে রাখি। তো এক পর্যায়ে আমাকে একটা বাসায় নিয়ে রাখলো। নৌকা থেকে যখন নামাইলো ভাই, সবাই বলতেছে যে এই মুখের সাথে, মানে আমার প্রেমিকের নাম নিয়ে যে মুখের সাথে মুখে একটা মেয়ে ধরা ধরছে, অনেক কিছু বলতেছে। তো আমি আর মানে যারা আপনাকে এই কাজটা করেছে তারাই এই ধরনের আবার এটা প্রচলিত করে দিছে। তো পরে আর আমি কিছু বলি, ওই যে আমার প্রেমিককে নিয়ে আসছে আমাকে দেখায় একটা থাপ্পড় দিয়ে ওরাই এসবের এটা প্রচলিত করে দিছে আমি ওইখানে থাকতেই। তো আমাকে যখন নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার এমন একটা বাসায় রাখছে, আমার বড় আপাকে আবার সেই বাসার লোক চিনে, অথচ আমি জানি না বড় আপাকে চিনে। তারপরে ওইখানে আমি রাত্রে আমার ড্রেস চেঞ্জ করাইলো, আমাকে রাখার পরে সকালে আমাকে ওরা আয়সা বলতেছে যে বাড়িতে যাওয়ার পরে তুমি 2000 টাকা ম্যানেজ করে দিবা। কেন দিবে? ও তাহলে ওরা কাউকে কিছু বলবে না।
আচ্ছা, ওই ভয়টা আমাকে দেখাইলো আর কি, যে তুমি কি চাও তোমার মা বাবার মানিজ্জত যাও, যদি মানিজ্জত না যাইতে চাও তাহলে তুমি 2 দিনের ভিতরে আমাকে 2000 টাকা ভাগ করে দিবা আমাদেরকে। তারপর আমি বলতেছি ভাইয়া দেখেন আমি তো চাকরি করি, আমি সপ্তাহে 500-600 টাকা বেতন পাইতাম, আমি তো 2000 টাকা আমি চোখে কখনো দেখি নাই। তো সে বলে এত কিছু জানি না, যদি তোমার মা বাবার মানিজ্জত বাঁচাইতে চাও তাহলে 2 দিনের ভিতরে দিবা। তাই আমি বলছি আমাকে হয়তো এমনি বলছে, পরে হয়তো না, আমাকে তাই এখন আগে বাসায় গিয়ে নিই। তো আমি ওই রাত্রে আমাকে কিছু ওষুধ টষুধ আইনা দিল, আমি ওগুলো খাইয়া কিছুটা সুস্থ হলাম। পরে একটা রিক্সায় উঠলাম, করে আমি রিক্সা নিয়ে চইলা মানে এই দিক দিয়ে গিয়ে আমগো বাসার ওই মেন রাস্তা দিয়ে আইসা পড়তেছি। আইসা পড়ার পরে আমার এক পর্যায়ে মনে হইলো আমি তো চারকির ক্ষেত্রে ছাড়া আর কখনো রাত্রে বাইরে থাকি নাই, তো আজকে যে বাইরে যে কারণে যেভাবে হোক থাকা যত হয়েছে আমাকে তো প্রশ্ন করব। তা আমি এক পর্যায়ে আমার একটা বড় বোন মানে সম্পর্কে আর কি চেনা জানা, ওর বাড়িতে সব মাঝে মাঝে গিয়ে বসে টসে টিভি দেখতাম আর কি। তো রিক্সা থেকে নামে আগে ওর বাসায় গেছি, গিয়ে বলতেছি সরু আপা আমি আমার চেহারা মুখ টুক ফুলে রয়েছে, মানে খুব অন্যরকম দেখা যাইতেছে আমার। তো আমি ওনারে বলতেছি, সারা রাত কান্না করছি যে আমার মুখ টুক ফুলে রয়েছে। পরে আমি কই সরু আপা তোমারে যদি আমার মা বা আব্বা এসে কেউ জিজ্ঞাসা করে তুমি বলবা যে রাত্রে হে আমার কাছে ছিল, মানে আমার উদ্দেশ্য আমি এটা জানাবো না, তুমি এটা বললো। কে কি হয়েছে? আমি তোমার আমি পরে কমু না, তুমি এটা বললো। আচ্ছা ঠিক আছে। তো পরে গেছি, যাওয়ার পরে আমার মা আমার বাবার কোনো ইয়েই নেই আমার প্রতি। আমি যে সারা রাত্র খোঁতাইছিলাম, ওদের কোনো হেল নাই, কোনো দোল নাই। আমি তো একটা মেয়ে, শুধু ওদেরকে ভুল দিলে মানে ওদেরকে যদি দোষ করি তাহলে আমার কিছুটা ভুল হবে। দোষ সবটা মিলেই আছে, ওদের আমার মিলেই আছে, কারণ ওরা মা বাবা, ওদেরকে আমি একা দোষ দিব না। ওদের বড় ভুল, ওরা আমাকে গার্ড দেয় নাই ছোট থেকে, ওরা আমাকে জানায় মানে জিজ্ঞাসাও করে নাই। তো আমি রিক্সা থেকে নাইমা চুপ করে বাসায় গেছি। খালি আমার মা বলছে কই আসছিলাম, কই সরু আপার ঘরে রাত্রে টিভি দেখতে দেখতে ঘুমাই গেছিলাম। কিন্তু আমার চেহারা, একটা মা তো সব বুঝতে পারে না, কিন্তু আমার চেহারা এরকম কেন, কি হয়েছে, ওরা আমার কিছুই বলে নাই, আমিও আর কিছু বলি নাই। কারণ ওরা এতটাই রেইনের চাপ ছিল মাথায়, তখন ছেলে মেয়েগুলো ওনাদের চোখে লাগতো না ওরকম। কিন্তু না, 2 দিন পরে ওরা সত্যি সত্যি বাসায় লোক পাঠাইছে 2000 টাকা দিতে, খুঁজে আমার বাসাও বার করছে। তারপর আমার বাসায় এসে 2000 টাকা পরে আমি কই আমার পক্ষে তো এখন দেওয়া সম্ভব না, আপনার আল্লাহ খোদার দেওয়া লাগে, আপনারা তো আমার সব কিছু শেষই করে দিছে, এখন অন্তত আমার মা বাবার কিছু আমার একটুকার শেষ করেন না, আপনারা যান, আমি দেখি ম্যানেজ করে আপনাদেরকে দিমু। অ্যান্ড ওই দিন কেন আমি দিলাম না, তাই নেমবারের বাড়িতে আমার নামে বিচার ডাকছে, যে মানে আমার মতো মেয়ে এলাকায় থাকা যাইব না আর কি, এইটা নিয়ে বিচার জমাইছে। আমার বাবাই শুনে মানে আমার বাবারা ডাকাইছে, আমারে ডাকাইছে, আমার বাবা যায় নাই। তখন আমি তো জানি যে আমি কোনো ভাড়াভাবে যাই নাই, আমি কাউকে ভালোবাসতাম। ও আপনাকে ইয়ে করছে যে আপনি ভাড়াই গেছেন রাত্রেবেলা? হ্যাঁ, ও প্রচলিত করছে যে ও আমাকে ভাড়া নিছে, এটা মানে এভাবে দইয়ে হয়েছে যে আমি ভাড়ায় যাইতাম। তো ভাড়ায় যাইতাম বিদে আমার প্রেমিকের সাথে আমি আমার প্রেমিক আমাকে ভাড়া করে নিয়ে গেছে, তো তাই ওরা আমাকে ওর সাথে ধরছে, মানে ওরা আমাকে ওর সাথে খারাপ কাজে ধরছে, ওটা ওরা প্রচলিত করছে। তারপরে আমার আব্বা গেল না, যাও না, যার বাড়িতে যে মেম্বার ওনার বড় ভাইয়ের ঘরে আবার আমার আব্বা সর্দারি করে। আচ্ছা, আমার আব্বা যায় নাই। যখন আমার আব্বা এগুলা শুনছে, আমার দাও নিয়ে আইসে, মারিয়া লাগবে ওইটা এইটা, আমার মতো মেয়ের দরকার নাই। পরে এক পর্যায়ে আমার বড়টা যেটা মানে বললাম যে আমাকে ঝগড়াটাও বেশি মিলটাও বেশি, আমার বড় বোন ও বলতেছে তোমরা কেউ যাইতে হইব না, ওর সাথে আমি যাম। পরে আমার বড় বোন আর আমি গেলাম, যত আমার ডাকাইছে আমি গেলাম। যাওয়ার পরে আমার প্রেমিক ওদের সামনে সবাই সামনে বলল 2 বছর ধরে সে আমাকে ভাড়াভাবে ব্যবহার করছে। এই ধরনের কথা বললো সবার সামনে, মানে এটাকে একটা ক্লাব ঘর বলে, বিচারের একটা ক্লাব ঘর বলে। ওই ঘরের ভিতরে মানুষ আসিল, বারিন্দায় মানুষ আসিল, ওই উড়ানে পর্যন্ত অনেক মানুষ ছিল। ও সবাই সামনে বলে ও 2 বছরে মানে আমার সাথে পরিচয় 2 বছর, আর ওর পরিচয়ের মাধ্যমটা হয়েছে আমার সাথে, আমি ওর সাথে খারাপ কাজ করতাম, মানে ও আমাকে যতবারই গেছি ও আমাকে ভাড়া নিছে, এরকমটা বলছে। তো তারপর তো আমি এটা শুই না খুব হয়ে গেছি। পরে এই ছেলেদেরকে আমি কিছু বলি নাই, বলার পরে আমার আপাই বলতেছে তুই কি কিছু বলবি না? আমি তো আমার বলার মতো কিছু নাই আপা, সব হারাই ফেলাইছি। পরে আমি শুধু একটা কথাই বলছি, ওরে তো দেখো ভাড়া কি আমি তো জানতাম না, আর এগুলাকে আমি বুঝতাম না। আমি গরিব হতে পারি, লেখাপড়া করি না, ঠিক আছে, কিন্তু আমার এই ছোট্ট মনটারে নিয়ে তুমি এইভাবে ছিনিমিনি খেলাটা মনে হয় তোমার উচিত হয় না। তুমি আমাকে ভালো নাই বাঁচতে পারো, একজনকে একজনের পছন্দ নাই হইতে পারে, কিন্তু তাই বলে তুমি আমার জীবনটাকে এভাবে শুরুতেই তছনছ করাটা দেওয়া মনে হয় তোমার উচিত হয় নাই। পরে মেম্বার আমার কয় হেই মেয়ে
ও যদি ভাড়া না নিয়ে থাকে তাহলে ও কি মিথ্যে কথা বলছে? আমাকে দেখেন কাকা একটা কথা কই, ও মিথ্যে বলছে না সত্যি বলছে একমাত্র আমি জানি, আর আমার যে সৃষ্টিকর্তায় তৈরি করছে এই সৃষ্টিকর্তাই জানে। আপনাদেরকে আর বললাম না। আরেকটা কথা, ও যে আমাকে বললো আমি ভাড়া নিত, আমি এই এলাকায় থাকি, আমি ভাড়া কারক আমি আপনার করে বুঝাই দিব, আপনারা পারলে আমার একটা নম্বর ছিল, মানে রাগের ছোট ফোরা বিটা বইলে ফেলাইছি, বলাটা আমার উচিত হয়নি কিন্তু আমি বলছি। আমি এই এলাকায় থাকিয়া আমি বড় বড় নেতাদের সাথে আকাম কইরা আজকে যত আমি না কইরা আমার এই দুঃখের ভাগিটা হইলো, আমি এখন থেকে বড় বড় নেতাগুলোকে আমি আকাম করবো, আপনারা ফাললে আমার একটা নম্বর কই থেকে ছিলেন, আর ফাললে আমার বাপের একটা ফসল ক্ষতি করবেন। এটা আপনার লোক মানে আমি নেম্বারের করলাম যে এটা আপনার লোক আমার বাদি। আর ওই ফুলাফাইন্ডেরও কইছি আমাকে 2000 টাকা চাইছিস না, এই 2000 টাকা মনে করে 2000 টাকা আমি তোদের কাছ থেকে কিভাবে যে উসুল করবো তোরা নিজেও জানিস না, কারণ তোরা সেদিন কিছুই পাস নাই, দুইটা মানুষ খালি কথা বলছিলাম, অথচ তোরা এটারে সাজাইলে কি অনেক কিছু। কিন্তু তোরা তো পুরুষ মানুষ, আমি তো একটা মেয়ে মানুষ, তারপরে আমি খুব সাধারণ দরিদ্র একটা ঘরের মেয়ে, আমার জীবনটা এভাবে নষ্ট করাটা তোমাদের উচিত হয় না। তো ওদেরকে আমি কিছু বলি না। আমার প্রেমিকের লাস্টে সবাই যখন লাস্টে একটা পর্যায়ে ওকে আমি শার্টের কালারও দৌড়ে কইলাম কি যে আমি মানুষ দেখছি, তোর মতো এত খারাপ মানুষ আমার জীবনে আমি দেখিনি, তুই আমাকে ভালো নাই বাসতে পারিস, একজনকে ভালোবাসলে যে বিয়ে করতে হবে এটার কোনো মানে নাই, তুই আমার জীবনটা এভাবে নষ্ট না করতি, শুরুতে তুই আমার জীবনটা শেষ করে দিলি। তো যাক, আমি ইয়ার শোত একদিন হলো আমি নিব, আমি যদি বাচ্চা থাকি তাহলে ইয়ার শোত আমি তোর কাছ থেকে নিব, হয়তো তোর জীবন দিয়ে নয়তো তোর আটফাও দিয়ে, আর তুই আমার খাঙ্কি বানাই দিলি না, এমন একটা সময় আমার কথায় তোর জান বাঁচাই দিব। হ্যাঁ আমি কই আই আব্বা আমার ঘরে জায়গা দেয় না, আমি 1 সপ্তাহ আমি না খাইয়াছিলাম, ভাত কি জিনিস আমি বলতে পারতাম না, মানে শুধু পানি খাইতাম আর ভাবতাম কি হইল এটা, মানে একটা ফুল শুরুতেই জড়ে গেল, মানে এরকম চিন্তা ভাবনা। লেখাপড়া করি নাই তো কি হয়েছে, কত কত মেয়েরা লেখাপড়া করে নাই, স্বামী সংসার করতেছে না, লেখাপড়া করি নাই তো কি হয়েছে, সব ভাই বোনের তো দেখতে শুনতে আমি ভালো, লম্বা চূড়ায় ভালো, তাই বলে কেউ আমার জীবনটা এমনি আমার মানতে পারতেছি না। 3 মাস আমি বাড়ি থেকে বেরোতে পারি নাই, বেরোলে মানুষের মানে পুরো এলাকা এটা প্রচলিত হয়ে গেছে যে মুখের মেয়ে মুখের ছেলের সাথে দরাত পড়ছে। আবার ওর বাপের বাড়ি কিন্তু আমাদের এলাকায় না, ওর বাবার বাড়ি কিন্তু কুমিল্লায়, আমার যে প্রেমিক ওর বাবার বাড়ি কুমিল্লায়, ও মানে ওইখানে ওর নানা বাড়িতে থাকতো, ওইখানে ওর নানার বাড়ি কুমিল্লা থেকে, ওর বাবা মারা যাওয়ার পরে ওইখানে আইসা পড়ছে ওর মার সাথে, একটাই ছেলে ওর, ওই শুধু আর কেউ না। ওর মারও আমি পায়ে ধরছি যে দেখেন মা, আপনার যদি একটা মেয়ে থাকতো আপনি কি করতেন, আমি আপনার ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার জীবনটা এভাবে নষ্ট করে দেওয়া তো ঠিক হয় নাই। ওর মা আমাকে কি বলছে জানেন, কিছু দরকার না, আমি বিয়ে করামো তোমারে, তোমার বাবাকে বলবো আমার 5 লাখ টাকা নগদ দিতে, 2 ভরি স্বর্ণ দিতে। চিন্তা করলাম আমার বাবা 5 লাখ টাকা, আমার বাবাই তো কোনোদিন মনে হয় 2 লাখ টাকা একবারে দেখে না, 5 লাখ টাকা দিব কোথা থেকে, আমি ঠিক আছে। তারপরে আমি চিন্তা করলাম যে দেখেন আমাকে আপনার ছেলের বিয়ে করতে হইব না, কিন্তু একটা জিনিস জানি না রাখেন, আপনিও যে আল্লাহ পাক সৃষ্টি করার নারী, আমিও সেই আল্লাহ পাকেরই সৃষ্টি করার নারী। আজকে যে কাজটা আপনি আমার সাথে আপনার ছেলে করলো, দেখেন তো এই খেসারতটা আপনার ছেলের কিভাবে দিতে হয়। মানুষের মুখের অভিশাপ বড় না, মনের অভিশাপটা বড়। আমার জীবনটা এভাবে হয়তো এর খেসারতটা আমার সারাটা জীবন দিতে হইব, আমি ওর মারে বলতেছি। ওর সাথেই তো আমার দুর্নামটা উঠছে, আর তো কিছু না, আপনি ওরে দিয়ে আমার বিয়েটা করাইলেন। আমি ওর মার পায়ে ধরছি, ওর মা রাজি হয় নাই, আমার বের করে দিয়েছে, আমি আইসা করছি, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাবা, বেরিয়ে দিতাম তখন কিন্তু আমার বিয়ের সাথে, হ্যাঁ 3 মাস আমি বাড়ি থেকে বের হইতে পারলাম না, বললাম না 3 মাস বাড়ি থেকে বের হইতে পারি নাই। পরে 3 মাসের মধ্যে আমাদের এলাকার যে নেতা খেতা সবার কানে এটা প্রচলিত হয়ে গেছে, আপনি ভাড়ায় যান? হ্যাঁ বাড়াই যাই, আমাকে এমন ছেলেরা ধরছে, বাড়াই যাই, এটা প্রচলিত হয়ে গেছে। তারপরে এক নামে চিন্তু, ওনার নামটা আমি নিতে চাই না, কারণ উনি এতটাই নির্দিষ্ট একটা লোক, উনি কখনো আমারে ভালোভাবে বাঁচতে দিয়েছেন। আমি ওনার কাছে আমার জীবনটা ভিক্ষে চাইছি, উনি দেয় নাই। শুধু আমি মেয়েটারে নিয়ে আইতাম না, মেয়েটারে নিয়েছি কেন, রাখার মতো মানুষ নেই, কারণ আমি চাই না যে আমার এইসব কথাগুলো আমার মেয়ের ব্রেনটে ঢুকুক। সব আমি ওর সামনে কান্দি না, যখন মনে হয় আমি খুব আড়ালে গিয়ে কান্না করি, ওকে দেখাই আমি কান্না করতে পারি না।
পুরো এলাকা মানে ওই গ্রামটাই পুরাটা জেনে গেছে। এলাকা তো পশ্চিমপাড়া, দত্তপাড়া, পূর্বপাড়া, পুরা গ্রামটাই জেনে গেছে। জেনে যাওয়ার পরে 3 মাস আমি বাড়িতে বেরোতে পারি না। মানুষ বেরোলো, যদিও বাড়ির ভিতর তো থাকা একটা অসম্ভব। আমি ছিলাম একটা উড়ন্ত পাখি। বাজারে যাইতাম বাবার সাথে, বোনের সাথে, নদীতে যাইতাম বাবার সাথে, মাছ ধরতাম, বান্ধবীদের সাথে ঘুরতাম। বৃষ্টি এলে আমার ঘরের ভিতরে কেউ বাইন্দা রাখতে পারতো না। আমি ছাদে গিয়ে, রাস্তায় গিয়ে নাচতাম আর গোসল করতাম। আমি ছোটবেলা থেকেই নাচতে পারতাম। আমি 3 মাস বাড়ির ভিতরে থাকতে পারতেছি না। যখন একটু বাইরে, গেটের বাইরে যাইতাম, তখন মানুষে দেখে কইতো, মানে খুব খারাপ ভাষায় আমাকে গালিগালাজ করতো। আমি সহ্য করতে পারতাম না। মশার কয়েল খাইছি, বিষ তো পাই নাই, আমার বিষ কেউ দিব না। মশার কয়েল খাইছি, হারপিক খাইছি, ডেটল খাইছি, হিস্টারজিন ট্যাবলেট আছিল ওই যে ঠান্ডার জন্য খাইছি, হিস্টারজিন, ওইগুলাই না পর্যন্ত খাইছি, মরতে পারি নাই। লাস্টে এক পর্যায়ে গেছিলাম ফাঁসি লইতে, তাও আমার ছোট কালাই দেখে, মানে মানুষের কথা আমি সহ্য করতে পারতেছি না। আমার ছোট খালায় দেখে, মানে ছোট খালার বাড়িতেই গেছিলাম, তো ঘরে ভালো লাগতেছে না, ছোট খালার বাড়িতে গেছিলাম, মাই নিয়ে গেছিল। মা আমাকে একটু দেখতো, কিন্তু আমার বাবা আমাকে একবারেই সহ্য করতে পারতো না। আমি খাইলাম না, না খাইলাম, আমার কোনোদিন সে জিগাইছেও না এই ঘটনার পর থেকে। আগে তো জিগাইতো না, ওর ইনফেনের চিন্তা ছিল। আর এই ঘটনার পর থেকে মানে আমি যে ওনার মেয়ে, মানে যুদ্ধ ডুবাই লাইছি, তাই উনি কেয়ারই করতো না যে আমি ওনার মেয়ে। আর কথায় কথায় উনি আমাকে অনেক কিছু এমনও বলতো, কর মানে তোর খারাপ করার ইচ্ছা থাকলে তুই আমার এনতে বাড়িয়া গিয়ে কর। আপনার বাবা বলতো? আমার বাবা বলতো, তোর যদি কিরিক করার ইচ্ছা থাকে তুই আমার এনতে গিয়ে বেরিয়ে কর। তারপরে আমার খালাই খেলার পর আমার খালাই কয়, তোর কি মরার জায়গার কোনো কেন পাইছিলি না? মানে মরতে গেল আমার জ্বালা, করতে কি মরণের জায়গার পাইছিলি না? শেষমেশ বাপ মারে মারে কয় না, আমার মারতে আইসস, তুই তো মরবি লগ আঙ্গুরও ফাঁসাবি। কেন না মরা কোনো দেশে, ফারাক দেশে গিয়ে মরিয়া যাক গিয়ে, যাতে মানুষে কয় যে এটা কোনো বেওয়ারিশ রাস। মানে আমার জীবনটা তখন থেকে বেওয়ারিশ হয়ে গেছে গা। ছোট একটা বিরতিতে যাব প্রিয় শ্রোতা। তার আগে আপনাদেরকে আরো একবার বলছি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ, এবং দীপা রয়েছে আজকে তার জীবনের ভয়াবহতম সত্যগুলো নিয়ে, যেটাকে অপরাধ বলবো কি বলবো না আমি ঠিক জানি না। সামনের দিকে যখন যাব তখন হয়তো আপনারা ইভ্যালুয়েট করতে পারবেন। তবে এটা ঠিক, সিক্রেটস মানেই যে অপরাধ হতে হবে বিষয়টা কিন্তু এরকম না। যেটা আমার আগের অনুষ্ঠান, আগের রেডিওতে হয়তো আপনারা জানতেন যে ওই অনুষ্ঠানটিতে আমরা শুধুমাত্র অপরাধীদেরকে কনফেস করতে আনতাম, কিন্তু এই অনুষ্ঠানটিতে সিক্রেটস, অপরাধ এবং অন্যান্য যে সিক্রেটসগুলো আছে, যেগুলো কখনো কখনো একজন মানুষকে অপরাধী করে না, কিন্তু আপনার কাছে আবার ফিরছি। তারপর কি হলো? পরে আমি আইসা পড়লাম খালার বাড়িতে, আইসা বসে রয়েছি। তার মাধ্যমে আমাদের এলাকার যে বড় ভাই, উনি তখন সবার উপরে ওনার কথায় সব কিছু চলে। উনি আমার বাড়িতে খবর পাঠাইছিল 1বার 2বার। আমি ইগনোর করি। আমি যেটা ছিল এটা আমি চাইছিলাম কি, যে যেটা ওই রাত্রটা আমার জীবনে আমি একটা অ্যাক্সিডেন্ট মনে করি, আমি দেখি আমার জীবনটা গুছাইতে পারি কিনা। সবার জীবনে তো কোনো না সুখ কষ্ট থাকে, আবার তার পাশাপাশি তো সুখও থাকে, দেখি আমার এটা আমি ক্লোজ করতে পারি কিনা। আমাকে দিল না। আমার বাড়িতে খবর পাঠায়, যেমন ওর সামসাগুলারে দিয়া লোক পাঠায়, ফোন পাঠায় বলে, এই তুই আমার কাছে কি আসবি, তোর আমি এত টাকা দিব, তোর আমি দেখেন যেটা ছিল সেটা আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট, এখন আমার জীবনটা বাঁচতে দেন। কয় তাইলে এই এলাকাতে তোর বাপ মারে তোর বাইরে বার করতে হইব। তাও আমি ইগনোর করতাম। কই তোর ওর কথা কে শুনে এড়াই যায়। তখন আমাদের এলাকার ভিতরে কে নেতা কে কি আমি জানতাম না। 12-13 বছর বয়স। হ্যাঁ, তখন আমার 12-13 বছর বয়স। তখন আমি জানতাম না যে আমার এলাকার ভিতরে কে নেতা কে কি, কে মোস্তান কে কি, আমি কিছুই জানতাম না। ওই ফার্স্ট এই ঘটনার পর থেকে আমার চেনা শুরু। তারপরে আমি ইগনোর করলাম। আমার 7টা বিয়ে ঠিক করছে আমার বাবা, যে কোনো লোকের সাথে ওকে আমার দৌড়ে বিয়ে দিয়ে দিব। তো আমি ওটা মেনে নিছি যে আমার ভাগ্য মনে এটাই ছিল। দেখ, আমার মা বাবার দোষ দিয়ে লাভ নাই। আমার বিয়েগুলো বাড়ির গেট পর্যন্ত আসতেই দেয় না, রাস্তা থেকেই ভেঙে যায়। লাস্টের যে বিয়ের সবকিছু আয়োজন করে লাইছে, বিয়েটা ভাঙানি দিছে। মানে যা বরযাত্রী আইব আর বিয়ে করে নিয়ে যাইব, এই মুহূর্তে বিয়েটা ভাঙানি দিছে। আমাদের যে বড় ভাই উনি ভাঙাড়াই দিছে। প্রিয় শ্রোতা, এখানে একটু ইন্টারাপ্ট করছি আপনাদেরকে। উনি যে গল্পটা আজকে এখানে বলছেন, আমরা আমাদের অনুষ্ঠানের কিছু এথিক্স অনুযায়ী, যেহেতু অনুষ্ঠানটি সরজমিন ইনভেস্টিগেটেড নয়, এটা একটা মানুষের জীবন গল্প, এবং আমরা চাইলেই ওনার মুখ থেকে কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, এই এলাকার ইন ডিটেল পরিচয় এখানে তুলে ধরতে পারতাম, কিন্তু তাতে করে ওনার সামাজিকতা আরও সমস্যায় পড়তো, এবং ওই এলাকার
সমস্যা হতো। সুতরাং সেই জায়গাটি থেকে আমরা আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী কিছু বিষয় এখানে গোপন করে যাচ্ছি এবং আপনাদের সবাইকে বলবো যে আজকের এই গল্পের মূল জায়গাটি হচ্ছে একটি মেয়ের বাংলাদেশে একজন কিশোরীর সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা যদি কোনো কারণে তাকে আমরা নিশ্চিতভাবে দিতে না পারি তাহলে তার জীবনটা, শুধু তার জীবন না, তার পরিবারের জীবন কতটা দুর্বিষহ হতে পারে। বিশেষ করে একজন প্রান্তিক পর্যায়ের একেবারে খেটে খাওয়া পরিবারের নারীদের বা কিশোরীদের যেই সামাজিক নিরাপত্তার জায়গাটা, সেটা কতটা অরক্ষিত এবং কতটা ভয়াবহ রূপ নিতে পারে, সেই গল্পটাই আজকে আমরা এখানে প্রচার করছি। একটু মনোযোগ দিয়ে সবাইকে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। জি বলুন। তারপর আমি আরেকটা জিনিস মিস করে গেছিলাম, মানে এই ঘটনাটা ঘটার আগে যখন আমার বড় ভাবি বলল যে ও তো মনে মনে একটা ছেলেকে পছন্দ করে, তোর যদি আবার ও বড় বোনের মতো ভাইগা যায়, ওর আগে বিয়ে ঠিক করে ফেলেন। আমার কিন্তু বিয়ে ঠিক করে ফেলাইছিল। এই শুক্রবারে দেখছে, আগামী শুক্রবারে বিয়ে দিয়ে আমার নিয়েও গেছে। তার মধ্যেই এই বিয়ের পরে এই ঘটনাটা। ওটা কি বিয়ে হওয়ার পরের ঘটনা? হ্যাঁ, বিয়ে হওয়ার পরে। আমি শ্বশুরবাড়িতে যাইনি। আচ্ছা, শুক্রবারে এক শুক্রবারে এসে ছেলে আমারে দেখে গেছে, পরে শুক্রবারে শুধু জাস্ট আমি কবুলটাই কইছি, আমি শ্বশুরবাড়ি যাইনি। কারণ ছেলের আমার পছন্দ হয় নাই। আচ্ছা, মানে আপনাকে 11-12 বছরে বিয়ে দিয়ে দিয়েছে? এবং ওইটা আপনার ভাবির কথা শুনে? হ্যাঁ, আমার ভাবির কথা শুনে। আমার মা বাবার কোনো ইচ্ছে ছিল না। কবুল বলার পরে আপনি যে ছেলেটাকে লাভ করেছেন, প্রেমিক যেটা বলছেন আপনি, তার সাথে বের হয়েছিলেন আপনি, এবং তারপরের ঘটনা হচ্ছে এগুলা। এরপরে ওই ঘটনা ঘটার পরে ওই ছেলে নেয়নি আপনাকে? আমি এসে পড়ছি। আমি এসে পড়ছি কারণ আপনি তাহলে শ্বশুর বাড়ি থেকে গিয়েছিলেন ওই ছেলের সাথে, প্রেমিকের সাথে নাকি? না, আমাদের বাড়ি থেকেই। আমি শ্বশুর বাড়িতে যাই নাই, জানি নাই। কিন্তু বিয়ে তো হয়েছিল? কিন্তু বিয়ে হয়েছিল। ছেলের সঙ্গে যোগাযোগ করেনি আপনার জামাইয়ের সঙ্গে, যে এরকম একটা ঘটনা ঘটেছে? আসতো, কিন্তু আমি যাইতাম না। কেন? আমার কাছে ওরকে ভালো লাগতো না। আচ্ছা, এতটাই ছেলে মানুষ, আল্লাহ বলছে মানুষ আমার দান দেওয়া তোমরা ঘৃণা করো না, কিন্তু সে এতটাই কালো, বলার বাইরে। রাত্রের বেলা মনে হইতো কি জানেননি, কারেন্টটা লাইটটা অফ করলে তার চোখ দুইটা দাঁতগুলো ছাড়া আর কিছুই দেখা যেত না, এত কালো। আর আমি তো বললাম, এই ঘটনার পরে সে আসতো আপনার কাছে যে আপনাকে নেওয়ার জন্য? আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি তার কাছে যাইতে চাইতাম না। আচ্ছা, তো বিয়ে করছে, যেদিন বিয়ে হয়েছে ওই দিন আমাকে শ্বশুরবাড়ি নিয়ে গেছে। শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার পরের দিনে আমি এসে পড়ছি। তো যেদিন বিয়ে করে ওইটাকে তো আমাদের মুসলমানের ভাষায় কাল রাত্রি বলে, ওই দিন তো স্বামী স্ত্রী একসাথে দেয় না, ওই শ্বশুর শাশুড়ি ননদ। ওই দিন রাত্রে আমি যখন, আমাকে ছেলেও দেখায় না, আমি যে পছন্দ করবো না, আমার জানে ফ্যামিলি যে ছেলে, আমি ছোটবেলা থেকে কিরকম ভাবে বড় হয়েছি ওরা জানে না, আমি স্মার্ট, আমি ছোটবেলা থেকে একটু পয় পরিষ্কার, একটু হ্যান্ডসাম পছন্দ করতাম। ওরা জানতো যে আমি ওকে পছন্দ করতাম না, তাই আমাকে ওকে দেখায় না, দেখাই কবুল বলিয়ে দিয়েছে। হ্যাঁ, না বলে আমার বড় ভাবি কইছে যদি এন বিয়া না বস তাইলে আমি এমন কাম করবো যাতে তোরে আমার শ্বশুরে, আব্বার কথা, যে তোরে যাতে বাইতে কালকে এমনি বার করে দেয়। তা আমি তো কাউকে চিনি না, কোথাও চিনি না, আমি যাবো কোথায়? ওই ভয়েতে আমিও ভাবছি যে বিয়ে হয়ে গেলে এটা কি, এমন না গেলে কি হইব, ওরকম খেয়াল খুশিতে। ছেলেকে না দেখে আপনি কবুল বললেন? হ্যাঁ, কবুল। এবং ছেলেকে দেখলেন কখন? দেখলাম তার পরের দিন ওদের বাড়িতে গিয়ে। দেখে আপনি চলে আসছেন? এত শুকনা মানুষ হয় কিনা আমি জানি না। ঠিক আছে, আপনার চোখে পছন্দের ছিল না। তো এরপরে যে ঘটনাটা ঘটলো, ঘটার পরেও ছেলে আপনাকে নিতে আসতো? হ্যাঁ, ও নিতে আসতো, কিন্তু আপনি যেতেন না? ওর মা বাবা জানতো, ওর মা বাবাও শুনছে এসব ঘটনা, কিন্তু সে আমার জন্য অনেক কান্না করতো। হয়তো তার অভিশাপটাই আমার লাগছে। সে আমাকে অনেক ভালোবাসতো। সে বলতো কি যে দেখো, তুমি আমার অন্ধকার ঘরের চাঁদ, আমি যেমন দরিদ্র তুমি এমন দরিদ্রর ঘরের মেয়ে, আমি যাই না দিমু তুমি তাই খাবা, কিন্তু তুমি আমার অন্ধকার ঘরের চাঁদ। আমি তো এখন তো মেয়ে হয়ে গেছে, চিন্তায় টেনশনে শরীরটা আমার এরকম, আরো সুন্দর আসছিলাম, আরো মোটা কাটা আসছিলাম। তো সে বলতো তুমি আমার অন্ধকার ঘরের চাঁদ। ও কখনো যদি আমাদের বাড়িতে আসতো, যদি আমার সাথে এক বিছনা দিত, রাত্রে আমি দাও নিয়ে সাথে ঘুমাইতাম, যে তুই আমার দোলে তোর হাত কেটেলাম, এমন বলতাম ওরে। এই সময় আপনার বাবা মা চেষ্টা করেছে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? তারপরও কারণ আমি যাবো না ওর কাছে, সেটা তো বুঝতেই পারছি। তার মধ্যে সারাসারি হয়ে গেছে, কিন্তু সে অপেক্ষায় ছিল আমাকে নিবে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে তার মধ্যে দিয়ে বিয়ে অনেক ঠিক করলো, কিন্তু বিয়ে আমার হলো না। লাস্ট পর্যায়ে আমার এই বড় ভাই মনে করেন, এটা তো আমার বিয়েটা না বলাই হয়, কারণ আমার বিয়েটা তেমন প্রচালিত হয় নাই। বিয়েটা হয়েছে একখান আমি আইসা পড়ছি, এটা কেউ জানে কেউ জানেও না। আচ্ছা, এটা না বলার মতোই আর কি। তো যা হয়েছে বিয়ের পরেই আমার এই ঘটনাগুলা। তারপরে মনে করেন 3 মাস আমি বাড়ি থেকে বেরোতে পারি নাই। তো আমার বাবা বলছে যে আমি যদি একটা কানা ল্যাংরাও পাই, আমি বিয়ে দে এটা রেনতে বাইতে বিদায় করবো।
আমি ওর জন্য আমার সমস্যাটা এবং সেটার জন্য আপনি রাজি ছিলেন। আমি আমি এটা মাইনা নিছি। আমি যত জীবনে এতটা হেনস্থা যখন আমি আমার বাবাকে সমাজের মুখে করতে পারছি, আর কিছু করতে চাই না, আমার বাবা যেটা বলবে সেটাই আমি মাইনা নিব। কিন্তু আমার বিয়েটা হইতে দিল না। যখন লাস্টের পর্যায়ে যে বিয়েটা আমার ঠিক করলো, ওই বিয়েটা ওরা নিজে এসে একবারে ভাঙ্গা দিল। ভাঙ্গা দিয়ে আমাকে বলল কি, আমি ঘরে বসে রয়েছি, যায় তুই কোথাও বিয়ে করতে পারবি না, আর যদি তোর বিয়ে হইতেই হয় তাহলে আমার সাথে তোর সম্পর্ক রাখিয়া তারপরে বিয়ে করতে হইব। কে বললো এটা? আমাদের এই এলাকার বড় ভাই। ওই যে আপনাকে যেতে বলতো? ওকে। ও মানে ওই দিন এসে আমার সাথে সরাসরি ফেস টু ফেস কথা বলে, তার আগে আমি ওকে দেখি নাই। তুই কোথাও বিয়ে করতে পারবি না। আমি বললাম না, আমি খুব স্মার্ট, খুব সুন্দর আছিলাম, আর আমি সবসময় চুলগুলা লাল করে রাখতাম, আমার কাছে ভালো লাগতো। মানে গরিবের মেয়ে হইলো, আমার চলাফেরা কথাবার্তা কেউ বুঝতো না যে আমি গরিবের মেয়ে। আচ্ছা। তো পরে এক পর্যায়ে আমি যখন রাজি হইলাম না, উনি বাড়িতে আসার বলার পরও একদিন রাতে 10টা বাজে আমার বাবারই নিয়ে আটকায় রাখার পরে, মানুষ এতটাই আজব, পৃথিবীর বুকে দুইটা জিনিসের লোভ থাকে পুরুষ মানুষের, এক হইছে নারী, আরেক হইছে টাকা। ট্রু। আমার এই দেহের জন্য সে আমার বাবাকে নিয়ে আটকায় রাখছে এক দোকান ঘরে। আটকায় রেখে আমাকে তার এক সামসা দিয়ে ফোন পাঠায়, আমাকে বলল তুমি কি রাজি হবা আমার কাছে আসা? আমাকে দেখেন, আমি তো আপনারা বলছি যেটা ছিল এটা আমার অ্যাক্সিডেন্ট, আমি আমার জীবনটা গুছাইতে চাই, কেন বুঝতেছেন না? কেন তুমি গুছাইতে পারবা? আমি তোমার গুছানোর মধ্যে কোনো বাধা দিতাম না, কিন্তু তুমি আমার কাছে আসো, তোমাকে আমার প্রয়োজন। আমি বলছি না, আমি যাবো না। পরে কইতেছে তুমি যাবা না? আমি কই না। কয় তাহলে একটা কাজ করে। আমি কই কি? কয় বাজারের যে বেকারির পিছনে বেকারির পিছনে যে আছে। আমি কই হ্যাঁ, বেকারির পিছনে কি? কয় বেকারির পিছনে যে ফ্লেক্সি লোডের দোকানটা, এই দোকানের পিছনের দিক দিয়ে একটু আইসা তুমি দেখা দাও। আমি কই কি? কয় তুমি আইসা দেখাই যাও। পরে ও ফোনটা কাইটা দিছে। তো ওই ছেলেটার নাম ও এখন নাই, আল্লাহ পাক ওরে, ও মারা গেছে, ক্রস ফায়ারে মারা গেছে, সন্ত্রাস। তো সে বলতেছে বড় ভাই না না মানে চামচা যে যারে ফোন দিয়ে পাঠাইছিল, ওই চামচাটা বলতেছে দেখো তোমার একটা কথা কই, ও খুব রাগী, তুমি এমুকের নাম শুনছো? মানে বড় ভাইয়ের নামটা। নাম তো আমি এমনিতে মানুষের লোক মুখে শুনছি, কোনো তো আমি দেখি নাই। উনি সেই লোক। সে দিনের বেলা যে মেয়ে কোনার পছন্দ হইতো, দিনের বেলা হইলো মেয়ের ঘর থেকে নিয়ে এসে পড়তো। মেয়ে গো স্বামী বাইরে থাকতো, ওই ঘরে গিয়ে মেয়েদের সাথে ঘুমাইতো, কেউ কিছু বলতে পারতো না। ওনার এতটাই ডাপত ছিল। তো পরে আমি গেলাম, গিয়ে দেখি আমার বাবাই তো, মানে আমার বাবাকে এভাবে বসায় রাখছে, মানে কোনো দিয়ে বাইন্দা টাইন্দা রাখে নাই, সাধারণত ভাবে বসায় রাখিয়া চাটা খাওয়াইতেছে। এখন মানে আমাকে দেখাইতেছেন, তুমি যদি মানা করো তাইলে আমরা যে কোনো স্টেপ নিব। ওই জন্য আমাকে ডাক্তার নিয়ে, মানে তোমার বাপরে এখানে রাখছি, মানা করলে তারপরে স্টেপ নিব, রাখ পর্যন্ত না। হ্যাঁ, ওইটাই আর কি। ওকে। তারপরে যখন আমি দেখি আমার বাবা খুব ভালোভাবে বসে রয়েছে, ওরা কিছু করতেছে না, আমার বাবারে চাটা খাওয়াইতেছে। আর আমাকে ফোন তো হাতে দিয়ে গেছে একটা আমার সাথে কথা বলার জন্য। এখন বড় ভাই ফোন দিয়ে বলতেছেন তুমি কি বলবা, তোমার কি বলার আছে, তুমি কি আমার সাথে যাবা না আমি কোনো স্টেপ নিব? তা আমি তো ছোটকাল থেকে মানে শুনতেছি, যখন তো চোখে তো দেখি না, কিন্তু মানুষের কাছ থেকে তো ওদের নামে অনেক কিছুই শুনলাম। পরে আমি চিন্তা করলাম যে আমার তো এমনিতেই লাইফ শেষ, আমার ছোট ছোট 2টা ভাই বোন আছে, আমার মা আছে। এখন আমার জন্য আমার বাবার জীবন নিয়ে টান দিব, তখন আমার মা খুঁতায় যাইব যে আমার জীবন গেছে, আমার জীবনে যাক, আমার বাবার এই বৃদ্ধ বয়সে কিছু হওয়ার দরকার নাই। তারপরে এক পর্যায়ে আমি বলছি হ্যাঁ, আমি আপনার সত্ত্বে আমি রাজি হতে পারি, আমার বাবা এবং আমার ফ্যামিলি কোনো দিন বা কোনো ক্ষেত্রে যাতে আমার ফ্যামিলির বা আমার বাবাকে কেউই যাতে কোনোভাবে হেনস্থা বা কোনো অপমান যাতে না করতে পারে। যদি আপনি ওই গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে মিলতে পারি, আপনি যতদিন বলবেন। ঠিক আছে, আচ্ছা তাইলে আমি সেই গ্যারান্টি তোমাকে দিব। পরে আমি গেলাম, যাওয়ার পরেও আমি মানে যাওয়ার কথা বলছি, ও আমার বাবারে ছেড়ে দিছে, সাথে সাথে ছেড়ে দিছে। তখন এখন তো বাধ্যতামূলক আমার যাইতেই হবে, কারণ তারা খারাপ লোক। এবং তার এক পাশে আমার চাবাডিও দেখাইছে, আমি নিজের চোখে চাবাডি, ওই দিন ফার্স্ট আমার বয়সে আমি চাবাডি দেখাইছি। তো পরে আল্লাহ, আমি বলার পরে আমার ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আব্বা আজও জানে না যে ওই দিন ওরা কেন ওইখানে আব্বাকে নিয়ে গেল ওই অফিস রুমে, আর কেনই বা চা খাওয়াইলো, আব্বা আজও জানে না। আব্বা জানে যে আমাকে নিয়ে গেছে, আবার একটু পরে আমাকে আইসা বাড়িতেও দিয়ে গেছে। আচ্ছা, আব্বা জানে না যে আমার জন্যে। তারপর আমি এটা বলার পর আমি তো বললাম আমার ফ্যামিলি থেকে কোনো গার্ড নাই, তেমন কোনো গার্ড দিত না। তারপর আব্বা এটা বলার পরে আমি ওনার সাথে চলে গেলাম। যাওয়ার পরে ওনার আরও 2টা বন্ধু, আমরা সারা রাত্র নৌকা দিয়ে ঘুরছি।
ওই আমার জীবনে ফার্স্ট মনে করেন ইচ্ছাকৃতভাবে কিছু করা। এটাও ইচ্ছাকৃত বলে না, এটাও অনিচ্ছাকৃত, আপনাকে এক ধরনের বাধ্যই করেছে বলবো আমি। এখন আমি এটা কি বলবো, এটাকে আমি ব্ল্যাকমেইল বলবো না আমি নিজে blackmail, of course. ইচ্ছাকৃতভাবে বলবো, এটা আমি এটা বুঝতে পারি ব্ল্যাকমেইল না। এবং খুব লম্বা সময় ধরে ব্ল্যাকমেইল। হ্যাঁ, বলেন। তারপরে মনে করেন 3 মাস ধরে আমাকে ব্ল্যাকমেইলটা করা, তারপরে এক এই পর্যায়ে নৌকাতে নিয়ে মানে ফোনের মাধ্যমে, রাইট, ফোনে আপনাকে যেভাবে ব্ল্যাকমেইল করে 3 মাস ধরে এটা আপনাকে ট্র্যাপে ফেলে তারপরে রাজি তারপর করিয়েছে। আমাকে রাজি করানো হয়েছে ওইটা। তারপর ওই ফার্স্ট আমি ওই দিন এই ফেন্সি ডিল কাকে বলে আমি চোখে দেখলাম, আচ্ছা, বেয়ার কাকে বলে আমি চোখে দেখলাম। ওই দিন আমাকে ফার্স্ট ফেন্সি ডিল খাওয়াইলো, বেয়ার খাওয়াইলো। খাওয়ানোর পর আমি কিছুটা ব্যাটাল হয়ে গেছি। তারপর আবার কিছুক্ষণ পরে হুশ এলো। তো এরকম করে ওই রাত্রে আমি ছিলাম ওইখানে, ওদের সাথে ছিলাম। তারপরে সকালবেলা আমারে, আর সকাল কিরকম মানে আমি যাই করতাম খুব স্ট্রং থাকতাম, আমি কাউকে বুঝতে দিতাম না যে আমি এই কাজটা করে আইছি। এখনো আমি অন্ধকার হইলে কোথাও থেকে আসতাম না, যখন ভোরের আলো ফুটতো সবাই যাতায়াত করতো, ওই 8টা 9টা, যেখানে আমার অনেকে 6টা বাজাইতো ওইখানে আমি 9টা বাজাইতাম কোথাও ওয়েট কইরা, কারণ আমি কাউকে বুঝতে দিতাম না যে আমি এত ভোরবেলা কোথা থেকে আইছি। আমি কোথাও না কোথাও বসেই থাকতাম। তারপরে এক পর্যায়ে আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার মন মানসিকতা সব চেঞ্জ। পরে বাড়িতে গেছি, যার পরে আমার আম্মা কই আসিলি, আমি কই আর থাকবো, আমারে মেয়ে মনে করো দা আর তোমরা ছেলে মনে করো তা, আমার এখন যেখানে রাইট সেখানেই কাইট, আমার এখন এরকম। পরে আমার মা আর কিছু বলে নাই, আমারে কিছু বলে নাই, আব্বা কিছু বলে নাই। তারপর থেকে ওনার খুব একটা কাছের লোক হয়ে গেছে, আমি এতটাই কাছের লোক হয়েছি। এই বড় ভাই? হ্যাঁ, ওই বড় ভাই আমার কাছে চাবাটি, পিস্তল, এতটুকু এত ছুরি আমার কাছে এনে দিত, এবং আমি চোখে দেখতাম। মানে উনি তো আমাদের এলাকার একবারে সবার বড়, উনি যা বলতো তাই। উনি এমনকি পুলিশ আইলে ওনার কাছে খবর আইতো, আমরা সেভ করতাম। আমার মারা অনেক সময়, আমার মারা তো আর আমার বিষয়টা জানতো না, ওনার সাথে আমার সম্পর্ক ছিল জানতো না। তো কোনো ক্ষেত্রে আমাদের বাড়ির ভিতরে ঢুকলে তো ওনাকে সাহায্য করতে হইতো, আর যদি ওনাকে ইচ্ছাকৃতভাবে ধরায় দেয় তাইলে মনে করেন তার পরের দিন অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে পিস্তল, চাবাটি এগুলো আমার কাছে দিত। আমি কি করতাম, মাটির ঘর ছিল তো, মাটির নিচে এতটুকু জায়গা, এতটুকু উঁচা করে খোদল করে আমাকে দিত, আমি রাখতাম। আপনাদের বাড়িতে রাখতেন? হ্যাঁ, আমি রাখতাম সেবে। ওই মাটির তলে খোদল করে তার নিচে প্লাস্টিকের কাগজগুলা বিছাইয়া তারপরে মাটির নিচে একটা একটা করে রাখতাম। তারপরে আবার এখানে ওই যে কাঠের টুকরো আছে না, কাঠের টুকরো দিয়ে মানে দরজার মতো মুখ বানাই দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে সুন্দর করে লেপ দিয়ে রাখতাম। এটা কি আপনার বাড়ির কেউ জানতো নাকি? কেউই জানতো না, শুধু আমি একা। যেখানটা আমরা ছিলাম দীপা, তারপর ও দিত, আমি আনতাম, কিন্তু আমি যে খোতায় রাখতাম তারা ওটা কেউই জানতো না, ওরাও জানতো না আমি যে খোতায় রাখতাম। আমাকে দিত, আমি এনে রাখতাম, আবার আমাকে বলতো, আমি দিয়ে দিতাম। আমি এগুলো রাখতে চাইতাম না, মানে আমি ইচ্ছাকৃতভাবে চাইতাম না, বাট এটা আমার জোরের ক্ষেত্রে আমাকে রাখতে হইতো আর কি। তো এক পর্যায়ে আমার উনি টাকা দিত, অনেক টাকা দিত, মাঝে মাঝে ড্রেস কিনা দিত, আমাকে টাকা দিত, তোমার কি লাগবে তুমি কিনো। আমাকে এক পর্যায়ে একটা ফোন দিল, ফোনে কথা বলতাম। আচ্ছা। তারপরে একদিন মনে করেন কোনোভাবে ওর বউ যাই না গেছে যে আমার সাথে ওর সম্পর্ক, ওর বউ জেনেছে? ওর বউ। তো আমাদের বাড়িতে তো মনে করেন মোটামুটি ভালোভাবে আমার একটু খুব ইয়ে হয়ে গেছে, আমাকে কেউ কিছু বলতে পারে না, টাকা টাকাও আমি ঘরে দেই। আমি আব্বার একটা কথা বলছি যে আপনি যখন আমাকে ছোটবেলা থেকে কোনো কেয়ার করেন নাই, আর এখন আমি আশা করি আপনারা আমাকে কেয়ার করবেন না, আমার জীবনটাকে আমার মতো কাটাইতে দেন। আমার বাবার এটা বল। তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, মার জন্য ওইটা আনতাম, বোনের জন্য ওইটা আনতাম, আমার জন্য, মানে আমি এখন পুরাই একটা মানে পুরোপুরি আমি খারাপ হয়ে গেছি। খারাপ হয়ে গেছি বলতে আপনি একটা ড্যাম কেয়ার লাইফ যেটাকে বলে, কাউকে কেয়ার করেন না, ইচ্ছা মতো চলেন, ইচ্ছা মতো আমি চলি, কাউকে কোনো কেয়ার করতাম না। হ্যাঁ, আর একটা জিনিস, আমি অন্যায় করছি, আপনি আমাকে বলবেন, আমি মাথা নোয়া রাখবো, আমি ওখানে আর আপনাকে কিছু বলবো না। আপনি এই কাজগুলো শুধু বড় ভাইয়ের সাথেই করতেন ওই সময় নাকি সবার সাথেই করতেন? না, ওই সময় শুধু বড় ভাইয়ের সাথে। ওর কাছে যখনই যাইতাম তখন আমি ফেন্সি ডিলার মদ খাইতাম, বিয়ার খাইতাম, যখনই যাইতাম তখনই খাইতাম। মানে এক পর্যায়ে এটা আমার এক ধরনের একটা নেশাই হয়ে গেল। যখনই যাইতাম তখনই খাইতাম। তো এক পর্যায়ে ওটা ওর বউ জেনে গেছে, জেনে যাওয়ার পরে ওর বউ আমার বাড়িতে আসছে, আইসা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলে ফোনটা দে তো আমার কাছে। ফোনটা দিলাম। ওর বউ আবার ওইখানে স্থানীয়, আমরা তো স্থায়ী, ওর বউ স্থানীয়। ওর বউ আমার হাত থেকে ফোনটা নিল, নিয়ে দেখো স্বামীর নাম্বার তো সম্পর্ক যত আছে নাম্বার তো থাকবেই, নাম্বার পাইছে, পাই আমার ফোনটা ভেঙে ফেলাইলো, ভেঙে আমার একটা থাপ্পড় দিল। তো আমি এতটাই তখন ট্যালেন্ট হয়ে গেছি, মানে ও যে বড় ভাই ওকে আমি কেয়ার করতাম না। করে ও চলে যাওয়ার পরে ওকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি তুই এলাকার বড় ভাই, তুই আমার কাছে দৌড়া। নগদ আমি ওটা বলছি, তুই এলাকার বড় ভাই কিন্তু তুই আমার কাছে দৌড়া। আমি একটা মেয়ে হয়েও তুই আমার কাছে দিনে 80 বার আসিস,
কেন আসিস, তোর লাভই তুই আসিস, তোর বউ আমার কি লেগে মারবো, আমি তুই তাঙ্কার ব্যবহার করতেছি, তোর বউ যদি এই বিচার যদি না পাই তাহলে কিন্তু তুই আর আমার কাছে আসবি না। তো আমি তোরে মানে রাগের মাথায় বলে দিছি, ও তো সত্যি সত্যি বাড়ি থেকে ওর বউরে মারধর করছে। তা আমি ভাবতাম কি এক পর্যায়ে সে মনে হয় শুধু আমাকে, আবার তার বউকে মনে হয় সে মানে প্রথমে এই ধরনের সম্পর্কের মধ্যে আছে, আচ্ছা। বা তারপরে হয়তো আমাকে দুজনের সাথে এই ধরনের সম্পর্ক, আর কারো সাথে নাই। এক পর্যায়ে দেখি কি প্রায় বছর কাছাইছে না, বছর কাছাকাছি মানে 8 মাস 7 মাস চলে এরকম। একদিন তার এক বন্ধু আইছে বিদেশ থেকে, সেও আরেক বড় ভাইয়ের ছোট ভাই, সেও এরকম সন্ত্রাসী ছিল, ক্রস ফায়ার অর্ডার ছিল, সে পলাইয়া বিদেশ গেছিল, এখন ওখান থেকে আবার আইছে, তার কাছে আমাকে নিয়ে যাবে। তো ওর বন্ধুটা আসলো, আসার পর আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়, আমি বাসায়। ভালো একটা ড্রেস পরে খুব সেজে গুজে আসবা। আর আমি কি তখন এতটাই সুন্দর ছিলাম, আমার সাজা লাগতো না, চোখে একটু কাজল, মাথাটা আঁচড়াইলে আর একটু হালকা সুনো দিনে চলতো, মানে এতটা সুন্দর লাগতো। সবাই বলতো আমার বাবার নাম নিয়ে যে এই মুখের ঘরে একটা মেয়ে দিছে, যেমন লম্বা চূড়া এরকম সুন্দর। তারপর মনে করেন আমাকে বললাম, ভাবছি এমনি। আর লোকে এই এলাকার লোকেরা কি বলতো আমার বাবার নাম দিয়ে যে এমুকের ঘরে একটা মেয়ে হয়েছে খুব সুন্দর, আমার 4টা বোনের মধ্যে আমি সুন্দর, লম্বা চূড়া সব দিকে দা। কেন ওই কথাটা বলছে প্রিয় শ্রোতা, আপনারা যদি ইউটিউবে আমাদের চ্যানেলটিতে আসেন তাহলে বুঝতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904, ঢাকা FM 90.4 নামে আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবার পরে ডান পাশে যে বেল বাটনটি আছে এটাকে বলা হয় নোটিফিকেশন বাটন, এটা অন রাখবেন, তাহলে আমরা যে কোনো অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে সেটা জানতে পারবেন। জি বলুন। হ্যাঁ, তারপর আমি আপনাকে গেলাম, অফার করলো বা বলেছে এরকম কিছু? আমি নতুন ড্রেস পরে গেলাম। আমি ভাবছি এমনিতে হয়তো বন্ধু বান্ধব পাইছে পার্টি দিব, তো বন্ধু বান্ধব আসলেও কেউ আমাকে কারোর কাছে দেয় না। কোথায় নিত, কোনো আলাদা কোনো বাড়িতে নিত নাকি শুধু নৌকার মধ্যেই? নৌকার মধ্যে নিত মাঝে মাঝে, আবার মাঝে মাঝে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে বউটো না থাকলেও নিয়ে যেত। মানে আমার এই এলাকার ভিতরে আমাদের মানে এমন টাইমে নিত কেউই দেখতো না, আবার এমন টাইমে আমি আসতাম কেউই দেখতো না। আচ্ছা, আইনা দিয়েও যাইতো, আইনা নিয়েও যাইতো। তারপর আমি গেলাম, যার পরে মটট একসাথে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি টিরিয়ানি আনালো, খাইলাম। পরে এক পর্যায়ে আমার কইতেছে যাও তুমি, ওর বন্ধুর নাম নিয়ে বলতেছে যে ওর সাথে একটু ওই ঘর থেকে আসো। পরে আমি কী জন্যে, আমি তোমার সাথে আমার সম্পর্ক, আমি ওর সাথে ওই ঘরে যাবো কী জন্যে। পরে আমার একটা থাপ্পড় মারলো যে তগমতো রাস্তার মেয়েদের কোনো পার্সোনাল কোনো সম্পর্ক থাকে না। 1 বছর পরে? 1 বছরের মাথায়। তখন আমি বললাম যে ঠিক আছে, আমার ওদের মতো রাস্তার মেয়েদের এটাই মনে হয় সত্যি যে কোনো সম্পর্ক পার্সোনাল কোনো থাকে না, তাহলে এতদিনও করাইতে পারতাম, তাইলে আমি আমার মতো টাকাও ইনকাম করতে পারতাম দিক দিয়ে সেই দিক দিয়ে, তো তুমি আমাকে এইভাবে রাখলা কেন? ও কি বলেছিল আপনাকে যে ও ছাড়া অন্য কারোর সাথে না যেতে? হ্যাঁ, ও বলেছিল যে তুই আমি ছাড়া যদি তুই অন্য কারোর সাথে তুই যাস বা আমি শুনি, তাহলে ওই দিন মনে করবি যে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তো এমনিতেই খারাপ, আমি ভয়ও পাইতাম। তোর ভাইয়ের কাছে আচ্ছা যাই হোক, ওর থাপ্পড় খাই আমি গেলাম। যাওয়ার পরে ও বন্ধু বান্ধব ওদিন আমরা মানে পরের দিন বাড়িতে আইসা পড়লাম, ভোর রাত্রে আমি আইসা পড়লাম। আইসা পড়ার পরে আমার দিন এমনিতে যাচ্ছে। যাওয়ার পরে এক পর্যায়ে ওর যে বন্ধু, ওর বন্ধুর যে বড় ভাই যেটা বলছে ড্যাম হয়ে গেছে, ও কিভাবে জানি আমার নাম্বার পেয়ে গেছে। ও ভালো না, মানে ও এই পথেরই ছিল, এখন ড্যাম হয়ে গেছে। ও আমার নাম্বার পাইছে, পাই আমাকে ফোন দিতেছে, ফোন দিয়ে খালি এরকম 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 বলে। তো সে আবার ভালো ছিল না, সে কি করতো, সে একবারে নগদ মাইরা লাইতো, তার কাছে আর কোনো সার ছিল না। সে এরকম একটা লোক ছিল, এখন ড্যাম হয়ে গেছে কিন্তু সে একবারে মাইরা লাইতো, এরকম ছিল সে, যাকে ধরতো মাইরা লাইতো। তো সে আমাকে আবার আমার বড়টা যেটা তাদের বাড়ির পাশেই বাড়ি, আমার বড় বোন যেটা, এই যে এটা তাদের বাড়ি, এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি। সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে এরকম 2-3 বার যে ওর সাথে সম্পর্ক, ওর পাওয়ার আছে বিদায়, আমার পাওয়ার নাই বিদায়, আমার সাথে সম্পর্ক রাখো না, আমি তো তোমাকে দেখছি তুমি খুব স্মার্ট, খুব সুন্দর, এটা সেটা নানান কিছু। পরে আমি তো আপনার কাছে যেতে পারবো না, আমি তোমাকে টাকা দিব যত চাও অতই। আপনি আমাকে পৃথিবী সমান টাকা দিলে আমি যাব না ওর অনুমতি ছাড়া। পরে ও আমাকে বলে ওকে, ও তো আমার বয়স, আমার ছোট ভাইয়ের বন্ধু, ওইটা বলতেছে। আর তোমাকে একটা কথা বলি, আমি হ্যাঁ বলেন। আমার বাড়ির পাশে তোমার একটা বোন থাকে? আমি হ্যাঁ থাকে। একটু কি তোমার মাথায় দিলাম, তার পাশে আবার কিন্তু তোমার বড় ভাই থাকে? আমি হ্যাঁ থাকে। আমি যদি ওদের আবার একটা স্বভাব কি, ওর যদি নেশা খাওয়ার টাকা না থাকতো ঘরের ভিতরে গিয়ে মাইদুর করে শুধুই টাকা নিয়ে আইতো ওই লোকটা। তো চিন্তা করলাম আমার জন্য শুধু আমার ভাই বোনদেরকে কেন আমি হেনস্থা করব? আমি তো খারাপ হয়েই গেছি,
আমার ভাই বোনদের হেনস্থ করার দরকার নেই। তারপরে আমি তার কাছেও গেলাম, যাওয়ার পরে এটা আবার কোনোভাবে আমার বড় ভাইয়ের কাছে গেছে কানে গেছে। পরে আমি ওনার কাছে গেছি, যাওয়ার পরে যখন বড় রাত্রে আমি আসতেছি, উনি রাস্তায়, উনি যে রাস্তায় আমি খেয়াল করি নাই, ওনাকে দেখে বয়ে আমি একটা লোকের পিছনে পলাই গেছি, মানে যে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসবো তার পিছনে পলাই গেছি। পরে সে বলতেছে, এ বাপন তোর পিছনে কে এটা? তো বলতেছে কেউই নাই তো ভাই, এমনি। কই না আমি দেখলাম তোর পিছনে কে জানি গেল। ও সামনে গিয়ে আমার হাত ধরে টাইনে আমার বার করে বলে, তুমি এখানে এত রাত্রে করে? আমাকে শ্মশানে গেছিলাম। কে তুমি শ্মশানে যাবা? প্রতি মাসের মধ্যে তুমি 10-15 দিনে তুমি আমার সাথে শ্মশানে বসে সময় কাটাও, তাহলে তুমি আজকে শ্মশানে গেলা কেন আমারে ছাড়া? টর্চ লাইটগুলো আছে না, বিদেশি টর্চ লাইট দিয়ে আমাকে অনেক মায়ের মারলো, একটা খাটের উপরে ফালাইয়া তারপর আমার পিঠের মধ্যে অনেকগুলা বাড়ি দিল। পরে আমি বললাম, তুমি আমাকে বাইরেও কি জন্য? আমার জীবনটা আমার প্রেমিকাই দিল অর্ধেক শেষ করে, বাকি অর্ধেক দিলা তুমি আমারে শেষ করে, তুমি তো আমাকে বিয়ে করবা না, তো লজতা তুমি আমাকে কেন তোমার নাচের পুতুল বানায় রাখবা? তুমি বললে আমি নাচতে হইব, তুমি না বললে আমি নাচবো না। তো এক পর্যায়ে সে আমাকে বলে কি তুই এলাকা থেকে বেরিয়ে যাবি। আমি হ্যাঁ ঠিক আছে, আমি এলাকা থেকে বেরিয়ে যাবো, কিন্তু আমার বাপ মার দায়িত্ব তোমার, আর যদি তা না হয় তাহলে আমি তোমার সব কুকিরতে আমি ফাঁস করে দেবো, এখন দেখো তুমি কি করবা। পরে কই ঠিক আছে যা, তুই এলাকা থেকে বেরিয়ে যা। তুই এলাকা থেকে বেরোয়, আমাকে ঠিক আছে আমি এলাকা থেকে বেরোয় যাবো, আমার বাপ মার ভাই বোনের যাতে কিছু না হয়, আর যদি কোনোদিন কিছু হয় তাহলে মনে করো যে তোমার কিছু আমি রাখবো না। পরে আমি বলতেছি, আমি রাত্রে এসে বাড়িতে শুইছি। পরে বাড়িতে পরের দিন আবারও ফোন দিল, ফোন দিয়ে বলতেছে তোর এলাকা সাইডে যাওয়া লাগবো না, যা হয়েছে মিটমাট করে ভুলে যা। আমাকে এতগুলা মায়ের কি আমি ভুলে যাবো? হ্যাঁ ভুলে যা। তো পরে আমি এবারে মানে আমাদের বাড়ি থেকে আর একটু সামনে আমি নিজে একটা বাসা নিছি, একাই ভাড়া থাকবো, ওদের সাথে থাকবো না। কোথায় নিলেন ভাড়াটা? আমাদের বাড়ি থেকে একটু সামনে। আচ্ছা। আবার আমি যেখানে বাড়ি নিচ্ছি ওর আবার সেখানে আড্ডা, সারাদিন ওইখানে আড্ডা দিব পয়সা। এই বড় ভাই? বড় ভাই। ও আমাকে বললো যে তুই এই বাসা ভাড়া নে, আমি এখানে সারাদিন আছে, আমার লোকজনও আছে, তোর কোনো সমস্যা হবে না, তুই এই বাসা ভাড়া নে। তারপর আমি ভাড়া নিলাম, ভাড়া মাত্র 600 টাকা না 700 টাকা। তো এটা আপনার ফ্যামিলি কিছু বললো না? আমি বললাম না, আমার ফ্যামিলির মধ্যে কোনো কিছু কেয়ারই ঘাট- করতো না এইসব ব্যাপারে? তারপরে ওইখানে ছিলাম পরে তখন আমার বাইরে যাওয়া শুরু হয়ে গেছে। ওকে ছাড়া আমি বাইরে বিভিন্ন জায়গায় যাইতাম। সত্যি কথা কোনোদিন চাপই থাকে না, আমি যে অলরেডি খারাপ হয়ে গেছি এটা অনেক জেনে গেছে। সত্যি কথা তো চাপি। তখন আমাকে অনেক নাম্বার থেকে ফোন আসতো, ওইখানে যাওয়ার অফার আসতো, অত টাকা এত টাকা, মানে বিভিন্নভাবে অফার, আমি যত টাকা চাই এতই দিবে। তারপর আমি বাইরে যাওয়া শুরু করলাম। এক পর্যায়ে আমাদেরই মানে ওই যে সরু আপা বলছিলাম শুরুতে নৌকার ঘটনার মধ্যে যে আব্বা বা আম্মা যদি আইসা তোমাকে বলে আমি রাত্রে খোতাইছিলাম, Right. তুমি বলবা যে আমার সরুয়ার বাড়িতে বাসায় ছিল, হ্যাঁ। ওই সরু আপা ওই মহিলাকে আমাকে তখন চিনাই দিল। ওই মহিলা দেহ ব্যবসা করে। আচ্ছা। ওনা আমাকে নিয়ে যাওয়ার পরে কথা বলাইলো। পরে বলতেছে যে ও এরকম কাজ করে, তুই যদি ওনার সাথে থাকিস কাজকর্ম করিস তাহলে ও তোকে ভালো পয়সা দিব। আমি ঠিক আছে, আমার তো এমনি তো থাকার জায়গায় নাই, তো থাকলাম। পরে আমি ওখান থেকে বাসা টাসা সারিয়ে দিয়ে আমি আইসা পড়বো। তো ওই দিন রাত্রে আমি বাড়িতে গিয়ে রইলাম। থাকার পরে ওরই একটা চামচা আমাকে খুব পছন্দ করতো, মানে বড় ভাইয়ের। তখন মানে বাসা আমি পরের দিন আমু আর কি বাসা ছাইরা ওই আপার বাড়িতে। ওর চামচা যে আমাকে পছন্দ করতো, এখন ও তো বলতে সাহস পায় না। বেড়ার ঘরের ওই যে দরজার উপর দিয়ে ভেন্টিলেটরের মতো ফাঁক থাকে না, এতটুকু ওই ফাঁকা দিয়ে আসি আমার ঘরের ভিতরে গেছে। এক পর্যায়ে চুকি, আমি তো একা ঘুমাই স্বাভাবিক, তাইলে আমার চকি নড়বো, আমার তো ঘুম ভাঙবে। যখন গেছে চকির এক কোনায় যখন বসে, তখন আমার চকিটা মানে একটা লড়া মারছে। তখন হঠাৎ করে আমার ঘুমটা ভাঙে গেছে। খুব ভালো রে, আমার ঘরে তো শুধু আমি একা, আমার ঘরে কি আসলো? পরে আমি সাইড দিয়ে আমার আবার সাইড দিয়ে নামার, চকির সাইডে দিয়ে নামার সিস্টেম আছিল, ওই দিক দিয়ে আমি নাইমা লাইটটা ধরাই দেখি ওর নাম ছিল আবার জনি। আচ্ছা। পরে আমি কই কিরে তুই এখানে? ও আমার পায়ে ধরে ফেলাইছে, নগদ আমার পায়ে। দেখ আমি তোর পায়ে ধরি, তুই বাইরে কিছু কইস না, তোর আমার খুব পছন্দ, একটা বারের জন্য তুই আমার একটা সুযোগ দে। আমার 500 টাকা দিল। আমি কই তোর টিয়ার মায়ের বাপ, তুই এনাইছিস কি জন্যে? আমার তোরা খুব পছন্দ। আমি এই কথাটা যদি আমি বলি, তুই বলিস না, আমি তোর ফাদুরের দোষী তুই বলি। আমি তাহলে এখন বাইরে তুই পরেরটা পরে মানে যখন বয়টা দেখাইতেছি মানে হ্যাঁ কথা, আচ্ছা আমার তোরা কিছু করার দরকার নেই, কিন্তু তুই বলিস না, কারণ হ্যাঁ ভালো না মাইল লেব। পরে হ্যাঁ বাড়িয়া যখন গেছে, যাওয়ার পরে আমি ওরে ফোন দিছি। আমি এইটাই বুঝি তোমার দায়িত্ব, তোমার জনি আমার ঘরের ভিতরে রাত করে ভেন্টিলেটর বাইরে আইসা আমার সাথে থাকতে চায়, তাহলে তো আমার এখানে থাকার কোনো ইয়েই থাকে না। আমি তাইলে আমার ক্ষমতা আমি নিঃস্বাধীনভাবে আমি অন্য জায়গায় গিয়ে চলুন। পরে কি বললি? আমি হ্যাঁ বললাম। পরের দিন গোডাউনে মানে ওরে দৌড়ায়, ও তো আর আমার ঘর থেকে বেরোয় হাওয়া
ও জানে আমি পালাই বলে গেছে, দিব, হ্যাঁ। ও পালাই গেছে। ও পরের দিন যে কোনো ভাবেই ওরে রাত্রের ভিতরে ধরাইছে, আমি তো রাত্রে বলে দিছি। ওরে ধরলো, দইরা আমার বড় বোন আবার ওই যে গোডাউনে ওরে নিয়ে মার দিছে। আমার বড় বোনের বাড়িটা আবার গোডাউনের পাশাপাশি। আচ্ছা, আমার বড় বোনে দেখতেছে এতবারই ওরে বাইরেতেছে, মানে সাংঘাতিক ভাবে, আর বলতেছে ভাই আমি আর জীবনে এই ভুল করতাম না ভাই, তুই আমার ভাই মাফ করে দেন, আল্লাহর হস্তে ভাই আমার মাফ করে দেন। আমি কথা ওরে ডাইর আঙ্গুলের এই আঙ্গুলটা আছে, এই যে ভাই এই যে বুড়ি আঙ্গুলটা ভাঙ্গে ফেলাইছে, যে হাত দিয়ে তুই ওর দিকে হাত বাড়াইছিস না, তোর এই আঙ্গুলটা ভাঙ্গে লাইছে। পরের দিন আমার বইনে আমারও কইল, পরে আমার বোনের তো আমি কই নাই যে আমার জন্যে অনেক মার মারছে। ও 3 দিন হাসপাতালে ছিল মার খাইয়া। পরে আমি ওইখান থেকে মনে করেন পরের দিন আমি ওরে আর কিছু বলি নাই। চামচা যত আমার ঘরে আসার সাহস পাইছে, 2 দিন পরে তো রাস্তার মানুষ আসা পড়বো, আমার এরকম একটা ফিনিশ হলো ভিতরে। পরে আমি ঘরটর সাইরা দিয়ে আমার মার বাসায় এই খেতা বালি চিত্তা দিয়া, খাবার তো আমি রান্না করে খাইতাম না, ওই টাকা থাকতো বাইরের থেকে কিনা খাইতাম। রান্না করতে পারি কিন্তু রান্তাম না। আচ্ছা, তো ওই আপার বাড়িতে গেলাম, যে আপার সাথে আমাকে পরিচয় করাই দিল। তো ওনার বাড়িতে ওনার এতটুকু একটা ছেলে, ওনার মেয়ে নেই, স্বামী থাকতো বিদেশ সৌদি। তো যে ওনার ভদ্রলোক, বাড়িতে যে ভদ্রমহিলা সব কাজ করতো, ওকে, ওনার 2টা ছেলে, তখন একটা ছেলে হয় নাই। পরে ওনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওনার ঘরের কাজকামও করে উনি, মানে ওনার ঘরের টুকিটাকি থালা বাসন হাঁড়ি পাতিল মাঝে উনি আমাকে ভাতও খাওয়াই 3 বার, যে তুই বাইরে এতখানে ঘুরার দরকার নাই, আমি ঘরে লুকাই না দিব, তুই ঘরে বই বই কাজ করবি, আর তোর 3 বার খাওয়ার কাম, তুই আমার ঘরের টুকটাক কাজ করবি, তোর আমি এমনি খাওয়াম। আপা আমার এটা বললো। তো ওনার ঘরে আমি ওরকম ভাবে ওনার ঘরে কাজ টাজ করি, ওনার ছেলেদের সাথে ওনাদের সাথে আমি মানে থাকা শুরু করি, ভাতটা তো খাই, আমি যা কাজ করি উনি আমাকে টাকা দেয়। আচ্ছা, যা কাজ করি না আমাকে টাকা দেয়, কিন্তু আমি যাই কামাইতাম তাই শেষ, মানে আপনি শেষ করে ফেলতেন। আমি নিজেই কি করতেন ওই সময়? ড্রাগস নিতেন? কোনো ওই আমার নেশা বলতে গেলে ফেন্সিডিল, মদ, গাঁজা, এইগুলো খাইতেন? এইগুলোই খাইতাম। তো আপার সাথে পরিচয় হওয়ার পরে আপার বাসায় লোকজন আসতো, কাজকর্ম করতাম, তখন কাজে দিয়েছিল, দিত 500 টাকা, উনি আম করে দিত 200 টাকা করে, 5টা কাজ করলে 1000 টাকা। তো অনেক সময় তো দেখা গেছে একটা মানুষের সবসময় পছন্দও করে না, প্রতিদিন 1000 টাকা করে আসতো? প্রতিদিনও আসতো। যখন নতুন নতুন গেছি তখন আরো বেশিও আসতো, যখন প্রথমবার যখন ওনার বাসায় গেছি তখন তো ওনার বাসায় তো আমি নতুন, তখন আরো বেশিও আসতো। এমন একদিন গেছে আমি একদিনে 5000 টাকা কামাই করছি। বিরতি নেব প্রিয় শ্রোতা এই জায়গাটিতে। আমরা যেখানটায় এসে দাঁড়িয়েছি নোটিফিকেশন অন রাখবেন। দীপা যেখানটায় ছিলাম, তারপরে ওই টাকা নিয়ে মন করেন আমি মদ খাইতাম, কি করবো, আমি কারে দিব? ছোট একটা বোন ছিল, ওর আবার খুব কেয়ার করতাম, ওর জন্য ওইটা কিনতাম, ওর জন্য ওইটা কিনতাম, মার জন্য এটা কিনতাম, মারে নিয়ে 1000 টাকা 500 টাকা দিয়ে দিতাম। বাবার কাছে যাইতে সাহস পাইতাম না, যে বাবা তো সবই জানে আমার সম্বন্ধে, উনি আমার জন্ম দিছে, অথচ ওনার কাছে গিয়ে আমি দাঁড়ামু, আব্বু বাবাই তো সব জানে, মানে দাঁড়ানোর মতো সাহসটা আমার নাই, বাবার সামনে আর যাইতাম না কখনো। এক পর্যায়ে ওই যেখানে আমার আপার যে বাড়িতে আমি ছিলাম ওইখানে আরেকটু ব্যাক সাইডে আমাদের যে মেয়র এলাকা ছিল, ওইখান থেকে 5 টাকা ভাড়া লাগে। ওই আপার বাড়িতে একটা লোক আসতো, ওনার সাথে আমার কোনোভাবে মানে সম্পর্ক হয়ে গেল এই ক্ষেত্রে। তো উনি ওনার কথাবার্তা আমার ভালো লাগতো, তো ওনার সাথে পরিচয় হয়েছে। হওয়ার পরে উনি আমাকে মাঝে মাঝে ফোন দিত। ওদের খুব একটা সুন্দর জায়গা আছে, খোলা আকাশের নিচে একটা মাঠের মতো, ওইখানে ওরা মানে আড্ডা দিত প্রতিদিন রাত্রে। তো ওরা ফোন দিত, ফোন দিলে ওদের সাথে ওইখানে গিয়ে আমি আড্ডা মারতাম। আমি তো নাচতে পারতাম খুব ছোটবেলা থেকেই। তো ওদের একটা বন্ধু ছিল, সে আবার গান করতো, তো সে যদি গিটার নিয়ে গান করতো আমি সুন্দর নাচতাম। তো নাচতে আমি মদ খাইতাম ওদের সাথে বসে, বিয়ার খাইতাম, তারপরে গাঁজা খাইতাম, এগুলা খাই আমি ওদের সাথে, মানে আমি যে কোন দুনিয়ায় হারিয়ে যেতাম আমি নিজেও জানতাম না। ওদের সাথে আমি নাচতাম। তো ওরা তো আর আমাকে মন চাইলে টাকা দিত, না মন চাইলে না দিত। ওরা তো, আমি মেয়ে আর ওরা পুরুষ, কেন তো নেবে সেটা তো জানেনি। ওরা ফোন দিত, আমি গিয়েও পার্টি টাটি মানে আনন্দ ছবি করতাম, এটুকুই। এইভাবেই দিন আমার কাটতেছে। তারপরে এক পর্যায়ে মনে করেন আমি আমাদের ওইখানে থেকে ঢাকায়ও আসা শুরু করি। ঢাকায়ও আসি, বন্ধু বান্ধবের সাথে নানান জায়গায় ঘুরি, কক্সবাজার গেলাম। মানে আপনার এলাকা থেকে ঢাকা পর্যন্ত লোকজন জেনে গেছে? মানে আমি ঘুরতে আসতাম আর কি, বন্ধু বান্ধবের সাথে, বা ঢাকা পর্যন্ত আসতাম। তারপরে ওই আপার মাধ্যমে ঢাকায় আবার আরেকটা আপা ছিল, সেও এরকম কাজ করতো ঢাকায়। তো ওই আপা ওকে ফোন নাম্বার দিল, দিয়ে বলছে যে আমার কাছে এরকম এরকম একটা মেয়ে আছে, অল্প বয়স, খুব ছোট, খুব মানে
ওর প্রশংসা সবাই করো, খুব ভালো ব্যবহার আচারও ভালো, সব দিকেই ভালো। কত বলো তাইলে আমার এনে পাঠাই দিও। তো এমনিতে তো আমার বন্ধু বান্ধবের সাথে আমি ঢাকায় আসতাম যাইতাম। জি। তো ওই আপার বাড়িতে আমাকে বললো, ঠিকানা দিয়ে দিল, আমি আসলাম, আইসা পরে ফোন দিলাম। তো আপার বাড়ি তো কিছুদিন ছিলাম, এখন এইভাবেই কাটতেছে, ওই আপার বাড়িতে এমনি কাটতেছে। আইতেছি যাইতেছি, তো টাকা পয়সা তো যা কামাই তাই শেষ করি, যা কামাই তাই শেষ কি, মানে ওই যে এসব টাকা যেভাবে আসে ওইভাবেই যায়। তারপরে এক পর্যায়ে প্রায় অনেকটা সময় কাছে গেছে, পরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে একদিন একটা লোক আমাকে দেখলো, দেখে সে আমাকে পছন্দ করলো। তো পছন্দ করার পরে সে আবার আমরা যে বাসায় ভাড়া থাকি সে বাড়িওয়ালার সাথে ওর আবার খুব সম্পর্ক, মানে বন্ধুত্বর মতো একটা সম্পর্ক, ও বাড়িওয়ালাই চিনতো। তো সে দেখছে, দেখার পরে কি জন্য জানি আমার কাকার কাছে আসছিল আমি জানি না। তো আমি নদী থেকে গোসল করে ভিজা কাপড় এসে বাইরে দাঁড়ায় রয়েছি। তো সে আমাকে দেখছে, দেখার পরে তার আবার খুব বয়স, কিরকম বয়স, তার মেয়েও বিয়ে দিয়ে দিছে। তো কারো হয়েছে কপাল দোষ, কারো হয়েছে চক্ষু দোষ, তারা ছিল চক্ষু দোষ। তো সে এক পর্যায়ে কাকারে কইতেছে, কই মেয়েটা কে? তো কাকাই কইলে এই মেয়েটা আমগো বাড়িতে, ওর মা বাবা ভাড়া থাকে। কই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেব? কয় তোমার কাছে তো দেবো, তোমার যে টাকা পয়সা আছে, সম্পদ আছে, ওগুলা বড় কথা না। ওর মা বাবারে যদি কিছু টাকা দাও তাইলে ওর মা বাবা এমনি বিয়ে দিয়ে দিব, এমনি বিয়ে দিয়ে দিব, কিছু চাইবো না। তো পরে মনে করেন যে আমি তো আর লোকটাকে দেখি নাই। পরে বাড়িতে যখন আমি কাপড় চোপড় খোয়া যখন ঘরের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি লোকটা আমার কাকার ঘরে এসে বসে রয়েছে, আমাদের ঘরে না, কাকার ঘরে বসে কথা বলতেছে। এক দৃষ্টিতে লোকটা আমার দেখতেছে, তাকে আমি এতটা আর খেয়াল করি না। পরে আমার কাকা আব্বার ডাক দিয়ে কইতেছে, বাই হুইনা যাও। কি তোমার মাইয়ারে বিয়া দিবা? দেখতে তো দেয়া যায় বয়স্ক, তো এত বয়স্ক লোকের সাথে কেমনে বিয়া দিব, আমার মেয়ের তো বয়স কম। তো কাকা বয়স কম দেখে কি হয়েছে, তোমার মেয়ের তো কাহিনী হইতে তো আর কম হয় নাই, তুমি বয়স দা কি করো? আর এটা কোনো কথা না, ওর পছন্দ হয়েছে, আর ও কিছু টাকা পয়সা দিব না, তুমি ওর মেয়ের বিয়ে দিয়ে দাও। তো আমি চিন্তা করলাম, আমি তো আমার মতো ভালোই থাকতেছি, তো আমি অযথা কি জন্য বুড়িয়া বেড়াতে বিয়ে বইতে যাম, আমি এটা চিন্তা করতেছি। আমার আব্বাই বলতেছে, তুমি কি লোকেতে বিয়ে ববা? আমি কই, যার 4-5টা ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়ে দিছে, 2 দিন পরে মেয়ের ঘরে নাতি হইব, আমি ওই লোকের কাছে কি জন্য বিয়ে বম? আমার জীবনটা আমি যেভাবে আছি এমনি ভালো আছি, আমি বিয়ে বমো না। তো তখন তো আমার মা বাবা ছাড়া আমার কেউই নাই। এক পর্যায়ে বাবা আমাকে বলে কি, তুমি যদি এখানে বিয়ে না পাও তো তুমি আজ থেকে আমাদের কাছ থেকে তোমার সম্পর্ক তুমি বিচ্ছিন্ন করে লাইবা। আমার বাবা বলতেছে, তোমার আমি ত্যায্য করে দিব। পরে আমাকে, আপনি আমার কিভাবে ত্যায্য করবেন? আপনার না আছে সম্পদ, না আছে কিছু, না আছে কোনো টাকা পয়সা। মানুষ সম্পদ থাকলে ত্যায্য করে, তো আপনি আমাকে কি কারণে ত্যায্য করবেন? আপনার তো নিজেরই চাল চুলা নাই, আপনি আমাকে কেমনি ত্যায্য করবেন? মানে তুই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবি না, আমাদের কাছে আসতে পারবি না, এটা সেটা। পরে আমি চিন্তা করলাম, আমি আচ্ছা আমাকে ভাবতে দাও। তা আমি চিন্তা করলাম যে আজকে এই লোকের কাছে যদি বাবা টাকা নিয়ে আমাকে বিয়ে দেয়, তাহলে এটা বিয়ে হবে না, অলরেডি আমাকে বিক্রি করা দেওয়া হইব। আমি এটা চিন্তা করতেছি, যত বিয়ে কথা, তাইলে বাবার মানে আমার কথা সে করে বালি, আমার কথা আমি ওনার আশায় বালি ফালাম। আমি নিজে পরে ইচ্ছে করে ওর লোকের সাথে চলে গেছি, যে লোকের কথা মানে বিয়ের কথা বলছে, আমি নিজে ইচ্ছে করে চলে গেছি। যাওয়ার পরে ওদের বাড়িতে গেছি, তখনও বিয়ে হয় নাই, ওদের বাড়িতে গেছি। যাওয়ার পরে ওদের বাড়িতেই এলাকার কাজের দিয়ে আমার সাথে ওনার বিয়ে পড়াইলো, 50,000 টাকা কাবিন দিয়ে আমার সাথে ওনার বিয়ে পড়াইলো। মানে বিষয়টা হচ্ছে যাতে আপনার বাবাকে পয়সা দিতে না পারে, সেই কারণে আপনি কাজ করেছেন। আমি সেটা সহ্য করতে পারি না, তাই জন্য। এমনি তো শেষ, তুমিও বাবা আরো শেষ করে দিবা, মানে তুমি বাবা হয়েও আমাকে বিক্রি করবা, এটা যাতে না হয় সেজন্য আপনি নিজে গেছেন। ইচ্ছে করে চলে গেলাম। টাকা দেওয়ার সম্ভাবনা কি ছিল? হ্যাঁ ছিল, আমি নিজে দেখছি সে 20,000 টাকা হাতে নিয়ে বসে আছে, সে আমাকে বিয়ে করবে, মানে ওই লোক আমাকে বিয়ে করবে। এবং আমার বাবা যদি মানা করে, ওই লোক আসছিল আবার মাদক ব্যবসায়ী। আচ্ছা, ওই লোক মানে বাড়িটা আসছিল বর্ডার সাইড, মাদক ব্যবসায়ী আসছিল। তো ওই লোকের এমনটাই নিয়ত ছিল, যদি আমার বাবা টাকা দেওয়ার পরও মানা করে, তাইলে আমাকে উঠে যাওয়ার চিন্তা ভাবনা করবে। ওই লোক, আপনি গেলেন, যাওয়ার পরে বিয়ে করলেন? হ্যাঁ যাইলাম, যাওয়ার পরে ওদের বাড়িতে যাইতে যাইতে আমার রাত্র 12টা বাজে গেল। যাওয়ার পরে ওদের বাড়িতে গেলাম, ওনার বর্তমানে বউ পাইছি কি আমি একটা। ওনারাদের আবার একটা অভ্যাস কি, ওই লোকে আমারে ছাড়াও আরো 6-7টা বিয়ে করছে, আমারে ছাড়া। তা আমি গিয়ে ঘরে বউ পাইছি একটা, শুধু বড় বউটারে পাওয়ার পরে ওই বড় বউর ঘরে, ওই বউর আগে আরেকটা মহিলারে বিয়ে করছে, ওনার ঘরে একটা ছেলে আছে। ওই ছেলের রাখা ওনার কাজকর্মে অনেক মারধর করতো, অনেক শারীরিকভাবে অত্যাচার করতো। ওই মেয়ে আবার ছেলে রাখাই চলে গেছে, বড় ছেলেটাকে রাখা। তো উনি আবার বিয়ে করলো,
যেটা বিয়ে করছে সেটা হচ্ছে বৈরবে বিয়ে করলো। বিয়ে করার পর ওই মহিলার ঘরে উডাউডি 6টা মেয়েই হয়েছে, কোনো ছেলে নাই। তো 5টা মেয়ে গিয়ে আমি পাইছি, আরেকটা মেয়ে তখনও পেটে আসে নাই, তো আমি পাইছি গিয়ে আমার ওনার সাথে বিয়ে। কারণ ওইখানে ওনার দাপটটা ছিল অনেক, কেউ কিছু বলতে পারতো না। আর আমার চলাফেরাটা এতটাই হয়ে গেছে আমাদের এলাকা ছাইরা, মানে আমাদের এই পৌরসভার এলাকাটার ভিতরে যতগুলা গ্রাম আশেপাশে আছে সবগুলা নেতা খাতায় সম্পূর্ণ আমার হাতে আমি নিয়ে নিছি। মানে আমার এলাকার সবগুলা নেতা সব যাই আছে টুকটাক সব আমি হাতে নিয়ে নিছি, সবগুলো আমার হাতে। এখন আমি চাইতেছি সবাই তো সবার মতো জীবনটা সুন্দর করে সাজায়, দেখি আমি চেষ্টা করে পারি কিনা ওর সাথে যদি আমার বিয়েটা হয়, হোক না বয়সের পার্থক্য হোক না, যদি আমি সব দিকে তো শান্তি পাই, বয়স দিয়ে কী করবো, আমি এই চিন্তা করে ওনার সাথে গেছি। যার পরে বিয়ে হয়েছে, হওয়ার পরে তারপরে মনে করেন যে 6টা মেয়ে গিয়ে আমি পাইলাম। 6টা মেয়ে? 5টা মেয়ে পাইলাম। 5টা মেয়ে? হ্যাঁ, ওনার শুধু 5টা মেয়ে, আর আগের বরগরের একটা ছেলে। আমাকে নিল, নেওয়ার পরে বিয়ে শাদী তো হইলো, হওয়ার পরে ঘরে নিল। নেওয়ার পরে আমি সব কাজ একাই আমি করতাম প্রতিদিন উঠে, আমার সাথে কেউই কোনো কাজ করে না, ওই মেয়েরাও করে না। আর হ্যাঁ, বড় আপা করতো, মানে আমি সব কিছু বাউ করে দিলে উনি রান্না বান্না করতো, তাও আমার কোনো সমস্যা ছিল না। আমার কথা, তাও তো আমি একটা বাড়িতে আশ্রয় নিয়ে আসি, প্রতিদিন প্রতিটা আবেগ নিয়ে খেলাচ্ছে, একটা আবেগ নিয়ে থাকবো এটা ভালো, মানে আমি ওই জিনিসটা চিন্তা করলাম আর কি। তারপরে ওনার বাড়িতে থাকতেছি, থাকার পরে 1 বছর গেল, 1 বছর কাছাকাছির মাথা তো ওনার বউ আবার প্রেগনেন্ট। তখন হইলো আবার একটা মেয়ে, ওইটা দেখতে সেম আমার ওর মতো হয়েছে, ওইটা বড় আর ওর ছোট। ওর আগে গিয়ে আবার আমি আরেকটাও পাইছি, ওর মতো একটা ছেলে রেখে ওই মাও চলে গেছে। মানে 5টা মেয়ে 2টা ছেলে পাইছি আমি গিয়া। 5টা মেয়ে 3 বর্গরের মিলাইয়া, 2 বর্গরে একটা ছেলে, আর 1 বর্গরে 5টা মেয়ে। তো তারপরে গিয়ে যাওয়ার পরে আমি একটা মেয়ে হয়েছে, হওয়ার পরে তো আমি থাকতেছি খাইতেছি ভালো, আমার সমস্যা না, বাইরে আসতে দেয় না আমার, কোথাও একটু কারোর সাথে জানতো আপনার সম্পর্কে? জানতো না, কিছু জানতো না তেমন, তখনও জানতো না। এতটুক জানতো যে আমি ঢাকায় চাকরি বাকরি করতাম, একটুক জানতো, কিন্তু এগুলা জানতো না। তো পরে আর সে জানবে কি, সে তো নিজেই ভালো না, এক হয়েছে মাদক ব্যবসা করে, তার মেয়ের সাথে স্কুলে পড়ে, একসাথে মেয়ের সাথে পড়তো, ওই মেয়ের এসে দেখে বিয়ে করে ফেলাইছে, মেয়ের সাথে পড়তো। তো সে তো নিজেই ভালো না, সে আমার ভালোগুলো খুঁজবো কোথা থেকে। তো তারপর যে মনে করেন সে, আমি থাকতেছি বছরখানিক যেতেছে, ওনার বরগর আরেকটা বাচ্চা হইলো, তো আমি ওটারে রাখতেছি ভালোই, বাড়িতে আসি যাই। আমি কারোর সাথে কথা বললে মানা, কারোর সাথে হাসলে মানা, খুব অপমান করতো। আর বড়টারে এত মারা মারতো, মানে সে শারীরিকভাবে অত্যাচার করতো, মানসিকভাবে অত্যাচার করতো, মানে এতটাই পাষণ্ড। খেতে মানুষে গরু দিয়া হয় না, এটা সন্ধ্যা হয়ে গেলে গরুটা কেউ না নিলে ও লোক দিয়ে আনাইয়া বাড়ির ভিতরে এটা গরু জবাই করে এটা থামাই লাগবে, আপনি বুঝতেও পারবেন না যে ও রাত্রে করে কি করতেছে। এরকম একটা গরু সারা রাত্রের ভিতরে কোবাইয়া থামাই লাগবে। ওই আবার ওর এলাকার জন্য ও আবার খুব ডাপট। তারপরে মনে করেন যাইতেছি, তো একদিন আমি বাড়িতে আসবো, একটা দরকারি কাজ, আমি বাড়িতে আসবো আনবো বাড়িতে। তো তার মধ্যে বিয়ে যত হয়েছে, আব্বা মাকে আর লুকায় তো লাভ নাই, আব্বা মা জানলো। ও আব্বা গেছে আমাকে দেখতে, মানে দেখতে বলতে গেলে বিয়ের যেদিন আমি গেছি, আমার ওই দিন তো বিয়ে হয়েছে, বিয়ের 4 মাস পর আমাকে বাড়িতে আসতে দেয় না। 4 মাস পরে যখন আমার আব্বার অসুখ হয়েছে, ফোন করছে আমাকে আসার জন্যে, আমার আব্বু শরীর ভালো না, তখন ও আমাকে নিজে নিয়ে আইছে সাথে, মোটরসাইকেল দিয়া নিয়ে আইসে। 12টা বাজে বাড়ি থেকে বার হইছে, আবার 2টা বাজে উল্টা বাড়িতে চলে গেলাম, আমাকে বসতে দেয় না আমার বাবার বাড়িতে। আসলো, আইসে আমার বাবাকে দেখলাম, কিন্তু তার কাছে আবার একটা জিনিস কি, টাকা থাকলে কোনো কিছুর ইয়ে নাই। যাওয়ার পরে এমনিতে আমার বাবা মার সাথে কথাবার্তা, আমার বাবা মা আসা যাওয়া করে, আমার বাবা গেলে 2-4-5,000 10,000 টাকা দিয়ে দেয়, আমার মা গেলেও 1-2,000 টাকা দিয়ে দেয়। কিন্তু তগরে যে দেয় তোরা কিছু দিবি না, ওরা কি আমার বাবার বাড়ি থেকে ওদেরকে কিছুই দেয় না, না দেয় বাচ্চা কাচ্চা করে। মেয়ে শ্বশুর বাড়ির জামাই বুইরা হোক, তাও তো জামাই, তো ওরা জামাইরেও কিছু দেয় না। আমারে তো বাড়িতে এগুলা বলে না, আমি এগুলা নিয়ে কিছু হেলদোল করি না। তারপরে মনে করেন যে একদিন মনে করেন আমি বাড়িতে গেছি, তো বাড়ি থেকে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, মানে আমাদের দেশে আসমু, দেশে আসার ওদের বাড়িতে যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়ে গেছে পরে যেখানে মনে করেন 3 ঘন্টা লাগবে, সেখানে রাতের 11টা বাজে গেছে। তো সে তো মনে করেন রাস্তায় 4-5 জন লোক নিয়ে বসে অপেক্ষা করতেছে আমি কখন বাড়িতে ফিরবো। তো আমার ভিতরে দেরি হয়েছে, বিদায় আমি বাসায় গেছি। পরে তার তো আবার ওই এলাকায় বললাম না খুব ডাপট, কেউ কিছু, তার বড় ভাইরাই কিছু বলতে পারে না।
তো আমি রাত্রে যাওয়ার পরে সবাইরে খাওয়ায় টাওয়ায় ঘরের ভিতরে দিয়া কেসি গেট বাইরে দা তালা লাগাইয়া ওর বড় বোনের ঘরের ভিতরে আমার মানে আমার নুনাসে ঘরের ভিতরে ঘুমাই লইছে বাইরে দা তালা লাগাইয়া উডানের মধ্যে ফাঁকা উডানে সে আমারে হকিস্টি দিয়া বাইরে আইছে। আমি কি জন্য দেরি করছি, কার সাথে গেছি, কোথায় গেছি, আদৌ আমি কোথাও যাইনি। কিন্তু সে বিশ্বাসই করতেছে না যে আমি কোথাও গেছি না। আমি বলছি যে আমার জন্মের পরে আমার ভাগ্যে বিধিয়ে যা লিখছে তাই হইতেছে, তোমারে দোষ দিয়ে লাভ নেই। তো মারলো, মারার পরে আমি ল্যাংড়াইতে ঘরে গেলাম। পরের দিন পাও আমার এত পরিমাণ ফুলছে। হকিস্টির বাড়ি আমার জীবনে তো হকিস্টির নাম শুনছি, দেখি নাই, ও আমারে দেখাইলো হকিস্টি। এবং সে মাত্র কি দিয়ে, এই হকিস্টি দিয়া, কারেন্টের তার দিয়া, ছোট ছোট চায়না কুড়াল আছে না, চায়না কুড়াল দিয়া মারত। এগুলা তার বিছনার নিচে সবসময় থাকতো। তারপরে আমি যাওয়ার পরে বছর খানিক হয়ে গেছে, সে আরেকটা মেয়েকে আবার বিয়ে করে আনছে। 3 বাচ্চার মা সে বিয়ে করে নিয়ে এসে, নিয়ে আসার পরে এখন তাদের মতো আমার দিকে, আমার উপরে, বড় আপার উপরে সংসার ফালাইতে হতে তারা কিছু দেহেমে না। এরকম করতে করতে মনে করেন 2 বছর কাছাই গেছে। এমনি হঠাৎ করে একদিন আমি লক্ষ্য করতেছি আমার শরীর কেমন লাগতেছে, শরীর ভার লাগে, আমি খাইতে লইতে পারি না। এক পর্যায়ে বমি করলে খালি দেখে আমার মুখ দিয়ে রক্ত আসে। এখন আমার পিছনে তো অনেক শত্রু, এখন কে কি করছে আমি বলতে পারি না, আল্লাহ পাক জানে। তারপরে আমার শরীর এতটাই খারাপ হয়েছে, পরে আমি ওরে বইলা আমি বাড়িতে যাই। তারও কোনো কেয়ার ছিল না আমার প্রতি, তার কেয়ার ছিল আমার শরীরটার প্রতি। ওইটা শেষ হয়ে গেছে 2 বছরে, তারপরে আর আমার কোনো প্রয়োজন নেই। এখন আমার তো বাচ্চা হয়ে গেছে পেটে, আমি এটা কি করবো। তারপরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমি আমার একটা কবিরাজের কাছে নিয়ে গেল মা। নিয়ে যাওয়ার পরে আমার একটা ওষুধ দিল, বলছে আমাকে কেউ একজন বান দিছে, একটা মহিলা আমাকে বান দিছে, শুকনা বান, যাতে আমি শুকাইতে মারা যায়। ওই বানটা দিছে যে ওকে নিয়ে আইসো, গাছও মারা যায় তো ফলও নিয়ে যায়, ফলও মারা যায় তো আর কিছুদিন পরে আনতে পারো। কে কি হয়েছে, কয় ওর পেটে বাচ্চা, তখন মাত্র 1.5 মাস। পরে আল্লাহ আমি ওখান থেকে আসে ওই তাবিজ টুবিজ দিল, পানি টানি দিল, খাইলাম। খাওয়ার পরে আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করছি, ওর মাত্র তখন বয়স 2 মাস, আমার পেটে 2 মাস। ওর বাবাই তো আমার সাথে কোনো যোগাযোগ করে না। ওই যে আরেকটা মেয়েকে বিয়ে করে আনছে বললাম না, আমার সাথে কোনো যোগাযোগ নাই, ফোন নাই। কিন্তু এই 2-2.5 বছরে, মিথ্যা কথা বলবো না, সে আমার বাপ মারে না দিল প্রায় 1.5 লাখ টাকা দিছে। তো একদিন ও আস্তে আস্তে বাড়তেছে পেটে। পরে আমি একদিন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি। যাওয়ার পরে ও আমাকে বলতেছে তোকে আমার আর কোনো দরকার নাই, আর আমার এখানে যদি থাকতে হয় তাইলে আমার মতো, আমার স্বাধীন মতো আমারই এ মাইনা চলতে হইব, তোরই এ মাইনা তুই আর চলতে পারবি না। আর এখানে থাকতে গেলে ঘরের কাজের লোক হয়ে থাকতে হইব, বউ হয়ে থাকতে পারবি না। ওকে। তো আমি বলছি যে এখন আমার বাচ্চা হইব। ওকে কেন বাচ্চা হইব, আমাকে এটা শুই না, আমাকে গর্তে হ্যাঁসরা এটা না বার করলে আমি বাচ্চা নষ্ট করে, মানে আপনার মেয়েটা তখন পেটে? হ্যাঁ, আমার বাচ্চা নষ্ট করে লাইব। আমি কেন আমি বাচ্চা নষ্ট করবো, তোমার গর্বরা বাচ্চা আছে, আমার তো একটা নাই। আমি তোমার কাছে আল্লাহর পবিত্র কোরআন কবুল কইরা পরে আমি বিয়ে করছি, তাহলে আমি বাচ্চা নষ্ট করবো কেন? ও আমাকে হ্যাঁসরা এটা না গর্তে বার করছে, তো আমি বাচ্চা নষ্ট করিনি। পরে এক পর্যায়ে মানে ওরা অস্বীকার, ও বাচ্চা ওদের না। মানে এখন আমার কিভাবে এত সরাইবো ওই চিন্তা ভাবনা, ঠিক আছে, আগের বউগুলোর মতো। হ্যাঁ, আগের বউগুলোর মতো। আর যদি ওর হয়ে থাকে তাইলে ওদের বাড়িতে আমি থাকমু, থাইকে বাচ্চা প্রসব কইরা পরে ওদেরকে দিয়ে আমার আইসা পড়তে হইব। ওরকম পরে মানে পরে আমাকে এটা বলছে যে বাচ্চা যদি, হ্যাঁ এই বাচ্চা আমার, আমি জানি, আমার কাছে বিয়ে হওয়ার পরে তুই কোথাও যাস না, কিন্তু এই বাচ্চা হওয়ার পরে তুই এখান থেকে চলে যাবি, আমার বাচ্চা আমাকে দিয়ে যাবি। পরে বলছি না, আমি ততদিনে কি জেনে গেছে যে আপনি আগে কোথায় যেতেন? ওই যে আমার বড় ভাই, যে আমি বললাম যে আপার বাড়িতে আমি গেছিলাম, ওই আপার মাধ্যমে আবার বড় ভাই ওই বাসায় আসা যাওয়া করতো, আমি জানতাম। বড় ভাই মানে যে বড় ভাই আপনাকে খারাপ লাইনে নিয়ে গেছে, সেই বড় ভাইয়ের মাধ্যমে সে জানছে? হ্যাঁ, ওই বড় ভাই ওই বাসায় আসা যাওয়া করতো। তাও আমি থাকতো, ওনাকে আমি 2-3 বার দেখছি না আসতে যাইতে। তো ওই আপার থেকে উনি নাম্বার নিছে। এত বছর 2-2.5 বছর হয়ে গেছে, আমার দেখা পায় না, তো খুব ইয়ে হয়ে গেছে। তো পরে আমার নাম্বার নিয়ে আসে আমাকে ফোন দেয়, আমি তো ফোন ধরি না। এক পর্যায়ে ওর আব্বু ফোন ধরছে, ফোন ধরে কইতেছে ও কই, তুমি কে? ওর আব্বু কইতেছে আমি কে মানে, ওর আব্বু কইতেছে আমি কি মানে, আপনি আমার বোন নাম্বারে ফোন দিয়েছেন, আপনি আমার জিজ্ঞাসা করেন আমি কে? কে আপনার বউ? তো প্রথম ছিল আমার বউ। ওকে, এটার থেকেই মূলত সম্পর্কটা খারাপ হয়ে গেছে। বিরতিতে যাব প্রিয় শ্রোতা, এখানে ছোট্ট একটা বিরতি নেব। আজকে মানসিকভাবে বয়ঃপ্রাপ্ত আমি বলবো যারা, কেবলমাত্র তাদের জন্য আজকের এই সিক্রেটস অনুষ্ঠানটি। কারণ ঘটনা যা ঘটেছে দীপার সঙ্গে, সেটা যদি শুধু ঘটনা হিসেবে না দেখে একটু ঘটনার ভেতরে গিয়ে একটা মেয়ের মানসিক শারীরিক পরিবর্তন এবং সামাজিকভাবে পারিবারিকভাবে কি পরিমাণ হ্যাসল তাকে পোহাতে হয়েছে, সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে আজকের গল্পটি সার্থক। এবং আমরা বলছি বারবারই, একটা অ্যানাউন্সমেন্ট আজকে থেকে শুরু হয়েছে, সেটা হলো ইউটিউবের জন্য আমরা একটা বিশেষ এপিসোড আমরা আপলোড করব প্রতি সপ্তাহে একটি করে।
প্রতি সপ্তাহে একটি করে। এটা শুধু ইউটিউবে, এটা রেডিওতে প্রচার করা হবে না, সেটা জীবন গল্পেরও হতে পারে, সিক্রেটসেরও হতে পারে, শুধু ইউটিউবের জন্য। যারা কেবলমাত্র আমাদের সাবস্ক্রাইবার এবং যাদের আমাদের চ্যানেলটির নোটিফিকেশন অন করা আছে, তারাই এই অনুষ্ঠানটি শুনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। কারণ এই এপিসোডটি আপলোড করার 2 ঘন্টার মধ্যে আমরা আমাদের এপিসোডটি ওখান থেকে সরিয়ে নেব। এটা খুবই এক্সক্লুসিভ একটা এপিসোড হবে। সো যারা সাবস্ক্রাইব করেননি এবং যারা নোটিফিকেশন অন রাখেননি, তাদেরকে আমি বলবো অতি দ্রুত গিয়ে আজকে আমার রক্ষিতা ছিল, বউ বলছে না, ও তো আমার রক্ষিতা ছিল। আপনি ওরা কেন বিয়ে করলেন? ওর কিছু আছে? ওর তো কিছুই নাই, যা ছিল সবই তো সে বিলি করে দিছে। আপনি ওই কি দেখে বিয়ে এই জন্য করলেন? বাচ্চাটাকে সে নিজে চলে যেতে বলছিল। পরে সে এটা বইলা সে ফোনটা রেকর্ড করছে, ওইগুলা যে বলছে রেকর্ড করছে, কইরা আমাকে শোনাইছে। শোনানোর পরে আমি বলছি যে আমি পরে ওর কাছে সত্যি বলছি যে এরকম এরকম ওর সাথে আমার একসময় সম্পর্ক ছিল, মানে ওই পার্টগুলো আর বলি না, শুধু ওর সাথে সম্পর্ক ছিল আমি এটা বলছি যে ওর সাথে আমার এক সালে প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের থেকে আস্তে আস্তে গভীরতায় গেছে গা, তো এরকম কিছু না। কিন্তু সে বলছে যে হ্যাঁ বাচ্চা আমার, আমি জানি, মানে ওর আব্বু বলতেছে বাচ্চা আমার, কিন্তু আমি তোকে নিয়ে আর সংসার করতে পারবো না, কারণ আমার অভ্যাসটাই এরকম। কারো হয়েছে কপাল দোষ আর কেউ রয়েছে চক্ষু দোষ, ওর হয়েছে চক্ষু দোষ। ও বলতেছে তোমার উপরে থেকে আমার মন উঠে গেছে, 2-2.5 বছরে যা ছিল আমার সব নেওয়া হয়ে গেছে, এখন তুমি আমার এখানে থাকতে গেলে শুধু কাজের মেয়ের পরিচয় থাকতে পারবা, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর যদি তুমি মনে করো যে বাচ্চা তুমি রাখবা, তাহলে তোমার পরিচয় তুমি বাচ্চা রাখতে পারবা, কিন্তু আমার বাড়িতে নিয়ে রাখতে পারবা না। আর বাচ্চা আমার বাড়িতে রাখা তারপরে তুমি বের হয়ে যাবা। যত বাচ্চা আমার বাচ্চা আমি রাখা দিবি, তুমি বের হয়ে যাবা। এই পর্যন্ত তুমি এনেই থাকবা, আমার বাচ্চা না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকবা। তা আমি ওর সাথে, কারণ ও তো খারাপ মানুষ, আমি ওর সাথে তর্কাতর্কি করি নাই। মানে সব মূলত পেস্টটা লাগাই দিছে ওই বড় ভাই। ওই তখনই ও বুঝতে পারলো যে আমি কোন ক্লাসের। পরে আল্লাহ মনে করেন আমি আর ওর সাথে কোনো বাড়াবাড়ি করি নাই, আমি খাইতেছি, চলতেছি, ফিরতেছি। এক পর্যায়ে 5 মাসের বেলা সে আমাকে গোত্রে এমনভাবে আসাদ দিয়ে বাইরে ডেল্লা ফালাইছে, মানে বলার বাইরে। ভাগ্যেশ আমি এই 5টা দা ব্যথা পাইছি, আমার সামনে কোনো ব্যথা পাইনি আমি। আপনি তখন 5 মাস, মানে হ্যাঁ, পেটে, ও ওর 5 আমার মাসে। 5 মাসের পেটে। আচ্ছা। পরে ও বলতেছে ওর বাবা এবং ওর ফুপুও আমার টাইনে হ্যাঁচড়ায় নিয়ে যায় আমার বাচ্চা নষ্ট করাই লাগবো। পরে আমি বলছি যে তোমরা যত কিছুই কো প্রয়োজনে তোমার বাড়ির ভিটামিন ছেড়ে দিব, আমি বাচ্চা নষ্ট করবো না। পরে অনেক মাইদুর করে, পরে আমি মাইদুর খাওয়ার পর আমি ওই দিন রাত্রে সবাই ঘুমাই রয়েছে, আমি ওই দিন রাত্রে ওই বাড়ি থেকে বেরোইয়া আরেক বাড়িতে থাইকা পরের দিন ভোরবেলা আমি আমার বাড়িতে আইসা পড়ি। আইসা পড়ার পরে এখন আমি বাড়িতে আসার পরে আমার আব্বা আমার ঘরে জায়গা দেয় না। তোমার ইচ্ছে তো পূরণ হয়েছে, কারণ তুমি আমার টাকা ক্যাশ নিলে হইলে আর তোমার মেয়ে দিলে হইলে, কিন্তু আমি যাওয়ার পরও তো তোমার প্রায় 1-1.5 লাখ টাকা দিছে, তাহলে তুমি আমার রাখবা না কেন? উনি আমার রাখবো না। এই বাচ্চা কার? উনি নিজেও বলতে, আমার বাবা নিজের মুখে আমাকে বলছে যে এই বাচ্চা কার তুই জানোস? পরে আমি কইছি দেখো আব্বা, তুমি আমার জন্ম দিছো, আমি এই প্রসঙ্গটায় যাইতে চাই না, কিন্তু তাও যখন বাধ্য করলা, আমার বাবাকে এটা তুমি কইতে পারবা, আমিও কইতে পারবো না, একমাত্র আমার মাই কইতে পারবো যে আমার বাপকে। তুমি কিন্তু নিজেও শিউর দিয়ে কইতে পারবা না যে আমি তোর বাপ, আর ওর বাপকে এটা একমাত্র আমি জানি, তুমি কইতে পারবা না। তাহলে তুমি যেই অপমানগুলো আজকে আমারে করছো, আমার যাওয়ার জায়গা ছিল না ভাই, খুব আমার যাওয়ার জায়গা। আর বড় যে ভাই বোনগুলোর কথা বলছি, ওদের সাথে আমার সম্পর্ক থাকে টাকা দিলে, যখন টাকা দেয় না তখন সম্পর্ক থাকে না। তারপরে মনে করেন যাই হোক কষ্ট করে আমার বড়টা যেটা বললাম যে 2 বোনে খুব মিলও ছিল, ঝগড়া ছিল, ও আব্বার হাতে পায়ে ধরে যেমনুক আমার ঘরে রাখলো, কারণ আমি এই অবস্থায় যাবো কই, কি আমাকে রাখবো, এটা তো একটা রিস্ক। পরে ঘরে রাখলো, রাখার পরে আব্বাই প্রতিদিনই নানান কিছু বলে। এমনও দিন গেছে ভাই আমি ভাত খাইছি, আমার ভাত চোখের পানি আমার ভাতের খাবারে পড়ছে, যে কেন আমার ভাগ্যটা এরকম হইল, আমি তো আল্লাহর কাছে এরকমটা চাই নাই। পরে যাই হোক কষ্ট মষ্ট করে ওরে পেটে নিয়েও আমি খারাপ কাজ করছি টাকার জন্য। এই 5 মাসের পেটে থাকা অবস্থায় খারাপ কাজ করছি, কারণ ওই যে আমার আসাদ দিয়ে, মানে 2 মাসের প্রেগনেন্ট যখন আসছিল, বললাম না সমস্যা ছিল, বান্ধিছে আমার, তার পাশাপাশি বাচ্চার যে থলিটা, ওই থলিতে আমার পানি হয়ে গেছিল। প্রতি মাসে, মানে ওই 2 মাস শুরুতে প্রতি মাসে আমার আলট্রাসাউন্ড করে দেখতে হয়েছে পানির পরিমাণটা কতটুকু, মানে ওর উপর দিয়ে গেছে কেন, ওর নিচে আছেন, ওর উপর দিয়ে গেলে ও পানিতে পড়ে মারা যাইতো। প্রতি মাসেই মনে করেন আমার 500 টাকা করে আলট্রাসাউন্ডের ফিস লাগতো, আর 200-300 টাকা ওষুধের। এগুলো তো আমার দেয় না কেউ। 2 জোড়া নুপুরা ছিল, মানে জাগিয়ে ছিল সব। লাস্টের পর আমার পরনের বুরকা বেচে লাস্টের আলট্রাসাউন্ড আমার করতে হয়েছে। এই সব কাজ করে করে আপনি পয়সা রোজগার করে ওর আলট্রাসাউন্ড করাইতাম, মানে নিজেও খাইতাম, আমার ভালো মন্দ কেউ খাওয়াইতো না। প্রেগনেন্ট অবস্থায় তো এটা সেটা খাইতো, ওর বাবা আমার খোঁজ খবর নিত না, আমার বাবাই তো আমার দিক ফিরেও তাকাইতো না যে আমি ওনার মেয়ে নাকি।
তখন অনেক সময় অনেক কিছু বলতো, তখন সহ্য, আর আমার বরাবরই খুব রাগটা বেশি ছিল। যন্ত্রণার শরীরে দেখেন আমার হাতে হাত কেটেছেন আপনি ব্লেড দিয়ে? ব্লেড দিয়ে, এখানে শিলি আছে প্রায় 8টা। আর প্রথম আমি যার সাথে প্রেম করছিলাম তাকে আমি আজও ভুলতে পারি না, কিন্তু তার একটা বিচার আমি করছি। তো ওই বড় ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে তখন তো ওনাকে আমি সব ডিটেলে বলছি, বলার পরে উনি বুঝতে পারছে যে আসলে আমার কোনোভাবে এটার মধ্যে হাত ছিল না, সবটাই ওর কারণে হয়েছে। আমি বললাম যে ও এমন এমন আজকে রাত্রে আসবো। তা আসলে কি করতে হবে? আমি কই কি করবেন, ওর একটু মারধর করেন। কই এতদিন পরে তোর মুখ দেওয়া কথাটা বেরোলো, তুই আগে কইতে পারলি না? আমি তো ভাবছিলাম যে সত্যি সত্যি তুই খারাপ, কিন্তু আমার একটা জিনিস মাথায় খুব কাজ করছিল যে এই এলাকায় যদি কোনো খারাপ মেয়ে হইতো তাহলে সবার আগে আমি জানতাম, তো তোর কথা তো আমি শুনি নাই। তো এই জিনিসটা আমার খুব কাজ করতো। তো আচ্ছা যাই হোক, ওর কারণে যখন আমার থেকে পুরাটা শুনছে, শোনার পরে কইতেছে ওর একটা বিচার আমি করবই, আজকে হোক বা কালকে হোক ওর একটা বিচার আমি করবই। তারপরে ওই দিন যখন আমি বললাম, উনি খুব খুশি হয়েছে যে আমার নিজের মুখ দিয়ে কথাটা। আর আমি ওনাকে বলছি যে আপনি যদি ইচ্ছে করে কিছু করেন তাহলে এটা ভালো হইব না, আমি ওর কোনো ক্ষতি চাই না। পৃথিবীর বুকে আমার ক্ষতি যায় করতে পারে করুক, আমি কারো ক্ষতি করবো না, আমি এটা বলছিলাম। পরে ওই দিন যখন আমি ধৈর্যের বাইরে হয়ে গেছি যে আজকে একটা মেয়ে নিয়ে তুই ঠিকই তো সংসার করতেছিস, তাহলে আমার সাথে ওই দিন সংসারটা করলে তোর সমস্যাটা কি হতো? আমার সাথে যা ওই মেয়ের সাথে তো তাই, এটা তো কোনো বিবেক পার্সোনাল কিছু ছিল না। আর ওই মেয়েও তেমন লেখাপড়া করছিল না, আমি হয়তো একবারই করি না, ওই মেয়ে 5 পর্যন্ত পড়ছে, একটু কি হইতো। তো পরে পরে এগুলো চিন্তা ভাবনা করে ওনাকে বলছি, ওনাকে বলার পরে ওই মাঠে যখন আইসে, তারপর একটা মোটা লাঠি নিয়ে, আমি তো আর দেখিনি, আমাকে বলছে তুই আসবি না, তুই আসলে সহ্য করতে পারবি না, কারণ তুই এখন ওকে ভালোবাসোস, আমি জানি, তুই আসবি না। পরে মোটা লাঠি দিয়ে ওকে বাইরে এলো। তারপরে মনে করেন যে আমার মেয়ে যেদিন হইব ওই দিন বাড়িতে আমার মা নাই, তো বড় আপাকে খবর দিলাম, বড় আপা আসলো, আসার পরে আমাকে হাসপাতাল নিয়ে গেল। এখন হাসপাতালে 3000 টাকা বিল দিয়ে আনবো এই মানুষ আমার নাই, আমার কাছে কোনো টাকাও নাই। আমি এত কান্না, মনে মনে আমি কইতেছি, আল্লাহ দেখো, একটা সন্তান পৃথিবীতে আনাটা খুব সহজ, একটা সন্তান মারাটা অনেক সহজ, আর কোটি কোটি টাকা ভাঙ্গেও কেউ আনতে পারে না। ওর বাবাই চাইছে আমি ওরে নষ্ট করে লাইতাম, আমার বাবাই চাইছে ওরে নষ্ট করে লাইতাম, তো আল্লাহ আমি এটা সাহস করতে পারি না। এমনকি আমার বাবার সাথে আমি ঝগড়া কইরা বাড়িতে বেরোয় আমি হাসপাতালে গেছি, নষ্ট করে এলাম, কিন্তু আমি বিবেকের তাড়নায় পারি নাই। 3 বার গেছে আমি হাসপাতালে ওরে নষ্ট করে ফেলাইতে। কিন্তু পরে চিন্তা করলাম, আমার তো স্বামীও নাই, মাও নাই, বাপ মাও নাই, সংসারও নাই। এটা যদি থাকে তাহলে তো আমার একটা সংসার হইব, ছোটখাটো একটা সংসার তো হইব। যাই দিয়ে রাখছে আল্লাহ, ছেলে দেখ আর মেয়ে দেখ, কিছু তো একটা দিছে, এটা থাকলে তো আমার জন্য ভাবার একটা মানুষ থাকবো। আমি নষ্ট করি নাই। ওরে 1 মাসের রাইখে আমি নিজে ইচ্ছে করে বুকের দুধ শুকাইয়া আমি বাধ্যভাবে আবার ওই কাজে নামতে চাই নাই। তারপরে ওই টেলার একটা কাজ নিলাম আমগো বাড়ির সাথে। তখন আমি চাইছি যখন মেয়ে একটা হয়েছে আমি দেখি ওই পটটাতে ফিরে আসি। আমার ওই পটটা প্রতিটা দিন প্রতিটা মানুষের আবেগ নিয়ে খেলতে আমার ভালো লাগতেছে না। প্রতিটা দিন মনে হইতো প্রতিটা যন্ত্রণা আমার কষ্ট দিত। তারপরে আমি টেলারে কাজ করবো। টেলার বড় আপার তো টেলার ছিল, মোটামুটি আমিও শিখে গেছি, আমি পারি মোটামুটি। এতটা ভাই কি বলবো, একটা মা হয়ে কথা বলতে নেই। আমার মেয়েটা এত সুন্দর হয়েছে, এত মোটা কাটা হয়েছে, যা একবার না তাকাইছে তারও হ্যাঁ চাইতে হয়েছে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। তারপরে ওই টেলারে চাকরি নিয়েছি। মার আমি গেছি, মা তুমি আমার মেয়েরে রাখবা, আমি যা খাই তোমার আমি তাই খাওয়াম, তুমি খেলে আমার মেয়েরে রাখবা। তো 2 বছর ভালোই ছিল, আমার সংসারটা ভালোই ছিল। বাবা আমার তখন অশান্তি করতো না, বাবা আমার নিচে ও আমাকে উকিল নোটিশ পাঠাইছে, আমি ওরে মেয়ে দিয়ে দিতাম। তো আমি আবার লিপলাই উকিল নোটিশ পাঠাইছে আমাদের করে থেকে, যে তুমি যদি আমাকে মেয়ের জন্য চাপ দাও তাহলে মেয়ে এবং আমি দুজনই মারা দাম, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখানে যা আছে ক্লোজ। এ বলে আমি আমার সিম টিম সব শেষ, এবং ওর বাবার আমি ওই দিনে একটা ডিভোর্স দিয়ে দিছি, যে আমার জীবনে শুধু ওরলি আমার মেয়ে, আর কোনো কিছু আমি চ্যাপ্টার চাই না। আপনি এখন কিভাবে চলেন, কি করে কাটে আপনার সংসার এখন, কি করেন? আমি এখন বর্তমানে একটা কন্ট্যাক্ট ম্যারেজ করে আছি। কন্ট্যাক্ট ম্যারেজ বলতে? ওর যতদিন ইচ্ছে হবে আমার সাথে সংসার করবো, আমার যতদিন ইচ্ছে হবে সংসার করবো। আমি একদিন ওই সাইদাবাদ যাইছিলাম, আমার আব্বাই খাওয়াটা না অশান্তি চাইছিলাম, আমি আত্মহত্যা করবো মেরে নিয়ে, ট্রেনের তলে পড়া। ওরাও 2-3 বার মারতে গেছে, ওরে মাইরে আমি নিজে মরিয়া যাবো, কিন্তু পারি না। পরে এক পর্যায়ে ট্রেনের তুলে যে ওদের ওইখানে না দূরে কোথাও এসে মরিয়া যাবো, তাই চাইছিলাম সাইদাবাদ যাইছিলাম, যে এখান থেকে যে কোনো জায়গায় হাত টাতে গিয়ে ট্রেনের তুলে পরে মেরে নিয়ে মারা যাবো। ও গাড়িটা আসবো আমি দাঁড়ানো, ও তারপর আমার টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে পরে বলতেছে কি হয়েছে।
আপনি মরেন তো মরেন, তাই পিচ্ছিটারে কি কারণে আপনার সাথে নিয়ে মরতেছেন? পরে আমি কই, সবার জীবনে পিচ্ছি সুখ নিয়ে আসে, আমার জীবনে পিচ্ছি কষ্ট নিয়ে আইছে, আমার জীবনে এটা একটা অভিশাপ, তাই অভিশাপ নিয়ে আমি মরে যাম। আমি বাচ্চা থাকতে অভিশাপ কাউরে দিতে পারবো না, আমার অভিশাপ আমি নিয়ে যাবো। আমি জানি এর পরের গল্পটা অনেক লম্বা হবে। কি হয়েছে আমি পরে একটু বলেন। প্রশ্ন করি আপনাকে, সেই প্রশ্নের উত্তর দেন। উনি কি আপনাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট ম্যারেজের প্রস্তাব দিয়েছে নাকি কোনো ঘটনা না, ঘটেছে? উনি আমাকে বলতেছে যে, উনি আমাকে খারাপ কিছু বলেন, উনি আমাকে বলতেছেন তোমাকে যদি আমি সাহায্য করি তুমি আমার কাছ থেকে সাহায্য নিতে পারবা। আর আমি কই, দেখেন আপনি আমাকে প্রতিদিন প্রতি মাসে সপ্তাহে সাহায্য করবেন, এটা আপনার ফ্যামিলির কাছেও আপনাকে প্রশ্ন করতে হবে, আমারও লোকজনের কাছে প্রশ্ন করতে হইব। তাই ভাই আপনার সাহায্য আমার দরকার নেই, আপনার মতো আপনি থাকেন, আমার মতো আমি থাকি। আর আমার সাহায্য করতে গেলে আমার এখানে 2টা মানুষের ভাড়া আপনার নিতে হইব, এক আমার মেয়ে আর এক আমার ছোট বোন। হ্যাঁ, উনি আপনাকে কি বললো? তা তো বললো যে আচ্ছা তাহলে এইভাবে যদি সমস্যা হয়, আমি কি এভাবে তো সমাজগতভাবে সমস্যা হয়ে যাবো, আমারও তো মানুষ আছে, চলতে হয়, চলাফেরা পরে কথা, আচ্ছা তাহলে আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু বিয়ে করবো এখানে সত্য আছে। আমি কি জি বলেন, প্রথম সত্য, আমি তোমাকে কোনো ছেলে সন্তান দিতে পারবো না, মানে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারবো না। দ্বিতীয় সত্য, আমার যদি মনে হয় যে আমি 5 মাস সংসার করে আমি তোমার কাছ থেকে চলে যাবো, বা 1 বছর করে চলে যাবো, বা 2 বছর করে চলে যাবো, তুমি আমাকে কিছু বলতে পারবে না। তোমারও যদি মনে চায় তুমি 1 মাস না 2 মাস সংসার করে চলে যেতে, বা 2 বছর বা 4 বছর থাকলে তুমি থাকতে পারবা, সমস্যা নেই। তোমারও যদি যখন যাইতে ইচ্ছে করে তুমি চলে যাবো, আমার ইচ্ছে করলে আমি চলে যাব। এবং তার আমি একটাই কথা বলছি যে আমার কোনো ছেলে সন্তানের দরকার নাই। আমি অনেকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আমি অনেক আঘাত পাইছি। এখন মূলত হয়েছে আমার ছোট একটা বোন আছে, এটার বিয়ের দায়িত্ব তোমার নিতে হইবে, আর আমার মেয়ের দায়িত্ব, এই 2জনের দায়িত্ব তোমার নিতে হবে। ভাই তো ছেলে মানুষ, ভাইয়ের দায়িত্ব না নিলেও চলবে, এই 2টা মানুষের দায়িত্ব নিতে হবে। তো ঠিক আছে আমি নিব। তারপরে তার সাথে আমার কন্ট্যাক্ট নেই, ওইটা কাবিনে লেখা আছে একবার উল্লেখ, 50,000 টাকা কাবিনে, যে কন্ট্যাক্ট ম্যারেজ। হ্যাঁ এটা কন্ট্যাক্ট ম্যারেজ, এটা উল্লেখ করা আছে কোর্টে গিয়ে হয়েছে, এটা কন্ট্যাক্ট ম্যারেজ, যার যতদিন ইচ্ছে হবে একসাথে থাকবো, যার যতদিন ইচ্ছে নেই তারপরে যাকে যে পারে ডিভোর্স দিয়ে দিব। 15 সালে আপনাদের কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে। আচ্ছা, এখন কি উনি আপনার ভরণ পোষণ দেয় ঠিক মতো? এখন ঠিক মতো দেয় বলতে গেলে, যখন বিয়ে হওয়ার 2-4 মাস পরে যা তুই আসলো, রেন্ট টেন আসলো সবগুলো উনি ভাঙ্গা দেয়, এবং আমার মেয়েরা আমার খুব কেয়ার করে। কিন্তু এই 2 বছর ধরে, এই 2 বছর ধরে উনি একটু অবস্থা ভাবে খুবই খারাপ। আমি এটা বুঝতে পারি যে সে আমাকে অনেকটাই লাইক করে, কিন্তু আমার মেয়েকে করে না। সে দিনের দিন সে ল্যান্ড প্রপার্টির বিজনেস করে, দিনের দিন সে বাইরে থাকে, আমার সাথে যে ফোন দিতেছে, আমার সাথে মিনিটে ঘন্টায়, এত কথা না 2-4-5 মিনিট, কিন্তু ওর মেয়ে হলে তো দিনে একবার হলেও বলতো যে আমার মেয়ে। এই গ্যাপগুলো হয়তো স্বাভাবিক অথবা অস্বাভাবিক, কিন্তু আপনি তারপরেও যে একটু হলেও ভালো আছেন এটা তোমরা বলতে পারি। হ্যাঁ, একটু হলেও এবং ভালো আছে, এবং আমার বোনকেও সে বিয়ে দিয়ে দিছে, বিয়ে দিয়ে দিয়েছে, টাকা খরচ করে। কথা রেখেছে সে। হ্যাঁ, সে কথা আপনাকে তো সেভাবে এখন পর্যন্ত ছেলেটা সাপোর্ট করতে পারে না। আপনার বাকি কি কাজ করেন আপনি, যেটা করে আপনার সংসার চলে? কিছুই করেন না। সে আমাকে কোনো কাজ করতে দেয় না। আমি ওনাকে বলছি যে তোমার গত 2 বছর ধরে ওর কাজের খুবই সমস্যা, এতটাই সমস্যা। তার মানে আপনি পুরোপুরি আপনার হাজবেন্ডের উপর নির্ভর? হ্যাঁ, আমার হাজবেন্ড, এবং হাজবেন্ড চালাই ভাবে। চালায়। ওকে, 5 বছর ধরে পরিকল্পনা করেছেন আমাদের এখানে আসার জন্য আমার কাছে।